গেলাম কেন? Unmute করেন। রাসেল সাহেব আনমিউট করেন। দুঃখিত, আমার মাইক্রোফোনটা মিউট করা ছিল। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভ প্রোতে। আমাদের লাইভ প্রোগুলো যে আমরা আয়োজন করে থাকি, একই সঙ্গে আমরা 8টা-10টা প্ল্যাটফর্ম থেকে এই লাইভটা মানে কি বলে যে প্রচার হয়। আমরা এই লাইভটা মূলত করে থাকি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবার জন্য, এবং যে পাকিস্তানি পরাজিত শক্তির আলখাল্লায় ঢেকে গেছে বাংলাদেশ, সেই বাংলাদেশকে পুনরুদ্ধারের কথা বলি আমরা। এই বিষয় নিয়েই আজকের আলোচনা। আসলে আজকের আলোচনাটা একটু ব্যাকগ্রাউন্ডটা বলা যাক। সেটা হচ্ছে আজকে আমাদের এখন পর্যন্ত আমাদের যে মহান 21শে ফেব্রুয়ারি, সেই দিনটায় আমরা দাঁড়িয়ে গতকাল থেকে অনেকগুলো ঘটনা দেখছিলাম 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ঘটছে। তারই ধারাবাহিকতা একটা ভিডিও চোখের সামনে পড়লো, যে ভিডিওটাকে কেন্দ্র করেই মূলত হঠাৎ করে ইচ্ছে হলো যে একটা লাইভের আয়োজন করে কথা বলি আজকে। শুরুতে একটু সেই ভিডিওটা আমরা দেখে নেব। তার আগে আমি আমার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন মমিন মেহেদী। মমিন মেহেদী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইভে। স্বাগত আপনাদেরকেও, কৃতজ্ঞতা সবাই। এবং রয়েছেন শেখ ফরিদ। শেখ ফরিদ ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে, এবং সাইফুল বাতিন টিটু। ধন্যবাদ আপনাকে। আমরা একটা ভিডিও দেখি আজকে সোশ্যাল মিডিয়ায়, মোটামুটি এই ভিডিওটা ভাইরাল, একটা কণ্ঠস্বর। ভিডিওটা দেখে তারপরে আমরা আলোচনাটা শুরু করছি। পাকিস্তান পাঠাই দিব, সুরের বাচ্চাগুলোরে পাকিস্তান পাঠাই দিব। মহিলা বলবেন এই পুরুষ দল মহিলাদেরকে যতদিন সম্মান দিতে পারবেন না, ততদিন এভাবে পদদলিত হবেন। মহিলাদের আসলের তলায় থাকেন বেয়াদব। আসলে এই আমি হচ্ছে শান্তা ফারজানা, যিনি কথা বলছিলেন। আমি শান্তা ফারজানার চেহারা এক্সপ্রেশনটা দেখছিলাম, এবং আপনি এই যে স্পিরিটটা, এই শক্তিটা, বা এই যে কি বলে প্রতিবাদের যে একটা দাম্ভিক স্বর, এটা আপনি শুধুমাত্র সেই মানুষগুলোর মধ্যেই পাবেন যাদের চিন্তায় চেতনায় ৭১টাকে ধারণ করে। আপনি কোনোদিন কোনো পাকিস্তানপন্থী পরাজিত হয় নাকি দেখবেন না ওর আদর্শের পক্ষে কোনোদিন এই মানে এতটা স্ট্রং ভাবে কথা বলার মানে সাহস পায় ওরা কোনোদিন। এটা একমাত্র সম্ভব যখন ভেতরে ৭১টা থাকে, মুক্তিযুদ্ধটা থাকে। কারণ আমরা জানি আমাদের যে লড়াইটা, এই লড়াইটা আমরা কিসের ভিত্তিতে করছি এবং আমরা কতটুকু কি বলে যে সঠিক পথে রয়েছি। তো শান্তা ফারজানার মতো এই ধরনের কণ্ঠস্বর যারা রয়েছে আমাদের ৭১-এর কণ্ঠ, এই কণ্ঠগুলো আমাদেরকে উজ্জীবিত করে প্রতিনিয়ত এই লড়াইয়ের ক্ষেত্রে। সেই জায়গা থেকে আজকে মনে হলো যে একই দিকে আমরা শান্তা ফারজানার ভয়েসটাও যেরকম শুনলাম, অন্যদিকে পাকিস্তানের সেই প্রেতাত্মা, সেই রাজাকারদের উত্তরসূরি, যারা বরাবরই ৭১-এ তাদের অপকর্মকে ঢাকা দেবার জন্য বিভিন্ন সময় তাদের যে কুখ্যাত রাজাকার শিরোমণিরা রয়েছে, যেমন গোলাম আজম, এই গোলাম আজমের নামের সঙ্গে কখনো অধ্যাপক লাগাবে, কখনো ভাষা সৈনিক লাগাবে। তো এই দুইটা ভাষাই আজকে বাংলাদেশে বিদ্যমান। তো সেই জায়গা থেকে আমাদের আজকের আলোচনা, গোলাম আজম কি আসলে ভাষা সৈনিক ছিলেন কিনা, সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো। এবং কথা বলবো সাম্প্রতিক ওসমান হাদির মতো কিছু পাকিস্তানপন্থী এজেন্ট, যারা হচ্ছে গিয়ে এই দেশে ভাষা কেন্দ্রিক এক ধরনের পাকিস্তানের ভাষাকে আমদানির চেষ্টা করছে, সেই ভাষা কেন্দ্রিক রাজনীতি নিয়ে কথা বলবো। আমি শুরুতেই যেতে চাই একটু মমিন মেহেদীর কাছে। মমিন মেহেদী, গতকাল আমরা দেখলাম যে খুব দুঃখজনক হলেও মানে এটা মানতে হচ্ছে যে বাংলাদেশের আমাদের যে ভাষার অন্যতম যে কি বলে স্মৃতির মিনার আমাদের একটা সেকেন্ড, আমি একটু যেটা জানতে চাই, আমি যে ভিডিওটা আপনি দেখালেন দেখে আমার খুবই ভালো লেগেছে। মানে খুব অন্তরের একদম ভেতর থেকে একটা ভালো লাগা আছে না, ওই ভালোটা লেগেছে। এবং আমি ভিডিওটা দেখছিলাম, মমিন মেহেদী নিজেও ওই ভিডিওটায় ছিলেন। আর যদি উনি ভিডিওর প্রেক্ষাপট দিয়ে যদি একটু শুরু করতেন, আমার মনে হয় দর্শকরাও একটু জানতে চায় আসলে ঘটনাটা কি। কারণ আচ্ছা, আমি সেই জায়গাটায় যাচ্ছি, হয় যদি আর কি। মমিন মেহেদী, আমি আচ্ছা টিটু যেটা যুক্ত করলো সেই প্রশ্নটাকে আমরা নিয়ে নিচ্ছি সঙ্গে। এই আজকের যে ঘটনাটা, শান্তা ফারজানা আপনার সহযোদ্ধা, এবং আপনার কি বলা যায় যে এটাকে আসলে কিভাবে ডেসক্রাইব করে জানি না, কিন্তু আপনার দীর্ঘকালের সহযোদ্ধা, এবং সেটা আমি ২০০৪ থেকে আপনাদের দুজনকে আমি ভীষণ কাছ থেকে জানি। তো আপনাদের এই লড়াইটা আজকের না, খুব দীর্ঘকালের লড়াই আপনাদের দুজনের।
তো সেই ঘটনা আমরা পরে আসবো হয়তো, কিন্তু আজকের এই ঘটনার প্রেক্ষাপটে একটু জানতে চাই আপনার কাছ থেকে, যেটা টিটু বলল। পাশাপাশি জানতে চাই যে এই যে আমাদের শহীদ মিনারের মতো জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানি প্রেতাত্মারা গোলাম আজমকে ভাষা সৈনিক বলে অভিহিত করছে, এই ন্যাক্কারজনক মিথ্যাচার নিয়ে আপনার বক্তব্য কি? আচ্ছা, সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার প্ল্যাটফর্মের সাথে যারা এই মুহূর্তে যুক্ত রয়েছেন সবাইকে কৃতজ্ঞতা। বিশেষ করে আমি মনে করি আমাদের এই প্যানেলে যারা রয়েছেন তারা সবাই আমার স্বাধীনতা, স্বাধিকার, সার্বভৌমত্ব, আমার দেশপ্রেম, মানবিক মূল্যবোধ সবকিছু নিয়েই সবসময় সোচ্চার, সক্রিয় এবং সতর্ক, যাতে করে বর্গীরা আবার আসতে না পারে। যাতে করে আমরা আমাদের যেই মানবিক মূল্যবোধের জায়গা সেখান থেকে সরে না যাই। তো সেই চিন্তা থেকে যারা এখানে রয়েছেন, আমাদের প্রিয় মানুষ শেখ ফরিদ ভাই, আমাদের প্রিয় অভিভাবক, আমাদের সাথে রয়েছেন টিটু ভাই এবং আপনি, এবং দর্শক যারা রয়েছেন সবাইকে বলতে চাই, এই শহীদ মিনারের আজকের যে ঘটনাটা সেটা শুরু হয়েছিল, শান্তা ফারজানা শুরু করেছিলেন, যে তিনি কথা বলছিলেন, বলতে বলতে এক পর্যায়ে তিনি বলেছেন যে গোলাম আজম কিসের ভাষা সৈনিক। তিনি তো নিজেই স্বীকার করেছেন যে আমার ভুল ছিল। যেহেতু তিনি বলেছেন আমার ভুল ছিল এবং সেটার স্টেটমেন্ট আমাদের গণমাধ্যমে এখনো আছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়, সেহেতু তিনি ভাষা সৈনিক নন। সেই সাথে বলতে চাই, তিনি যে দ্বিচারিতা ধারণ করেছেন, সেই দ্বিচারিতা জামাত ইসলামের ভেতরে আছে। যিনি হয়ে গেছেন তিনি বলছেন কারচুপি হয়নি, যিনি হননি তিনি বলছেন কারচুপি হয়েছে। এভাবে সারা বাংলাদেশে তাদের যত প্রার্থী ছিল তারা এই কথাটাই বলছে, যে একজন বলছে কারচুপি হচ্ছে, আরেকজন বলছে হচ্ছে না বা হয়নি। মানে হয়ে গেলে কারচুপি হয়নি, আর না হলে কারচুপি হয়েছে। আবার একইভাবে বিএনপিও যিনি হয়েছেন তিনি বলছেন কারচুপি হয়নি, আর যিনি হননি তিনি বলছেন কারচুপি হয়েছে। এই কথা যিনি যখন বলছিলেন, তখন সাংবাদিকতার নামে মজু জার্নালিস্ট বলতে একটা বর্তমান সময়ে একটা ট্রেন্ড তৈরি হয়েছে। এখানে কিন্তু অনেক অ্যাক্টিভিজম করে, এরকম অনেক অ্যাক্টিভিস্ট আছে যারা দেখাচ্ছে মোবাইল জার্নালিজম করছে, কিন্তু মূলত তারা জার্নালিজম করছে না, তারা অ্যাক্টিভিজম করছে। তো শান্তা ফারজানাকে এরকম কিছু এই অ্যাক্টিভিস্ট প্রশ্ন করেছে যে আপনি কিভাবে বুঝলেন এই কথা আপনি বললেন? তখন বলেছে আমি কেন বুঝবো না? আমি যেহেতু একজন সচেতন নাগরিক, নিজে যেহেতু সাংবাদিকতার সাথে যুক্ত। শান্তা ফারজানা আমাদের দৈনিক পূর্বাভাসের অ্যাসোসিয়েট এডিটর। এর আগে তিনি দৈনিক খবরপত্রে কাজ করেছেন, বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। লন্ডনে যখন ছিলেন তখন তিনি লন্ডনের গণমাধ্যমে কাজ করেছেন। তো তার স্বাভাবিকভাবেই তিনি এই কথার প্রতিবাদ করেছেন। এই প্রতিবাদ করার পর উনি আবার বলতেছে আপনি কিভাবে বলেন যে জামাত ইসলাম কারচুপি করেছে, তাহলে তো বিএনপিও কারচুপি করেছে। শান্তা ফারজানা স্বভাবতই বিএনপির চেয়ে জামাতকে বেশি ঘৃণা করে। সবাইকেই আমরা যারা স্বাধীনতার বিপক্ষে থাকে তাদের সবাইকে আমরা ঘৃণা করি। কিন্তু মানে যদি আমি মন্দের ভালো হিসেব করি বা ভালোর জায়গাটা একটু বেশি রাখার চেষ্টা করি, তাহলে মন্দ হিসেবে জামাতকে আমি প্রথম বেছে নিব, যে জামাতের বিরুদ্ধে আমাকে নামতে হবে। কারণ আমার স্বাধীনতা, স্বাধিকার, সার্বভৌমত্বের বিরোধী। মানে একটা হলো গরুর গু আর একটা হলো যে কুত্তার গু, এই তো। এই তো ময়লাই তো ময়লা হওয়ার কারণে আগে যেই ময়লাটার গন্ধ বেশি সেই ময়লাটা নিয়ে কথা বলতে হবে। আমি সরি ইন্টারাপ্ট মমিন মেহেদী, আমি এইভাবে কখনো ইন্টারাপ্ট কারো লাইভে করি না। আজকে আমি আপনাকে একটা কথা না বলেই পারছি না। সাদত রাসেল, আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। জামায়াত ইসলামকে আমার বাবা ডাকতেন কুত্তার গু, দোজা লাগু। দোজা লাগু মানে হচ্ছে, দোজা লাগু মানে বোঝেন, কুকুর তো গু খায়, তারপরে হচ্ছে গিয়ে যেই টয়লেটটা করে সেটা হচ্ছে দোজা লাগু। হ্যাঁ, সেটা হচ্ছে দোজা লাগু। আমার বাবা সারা জীবন জামাতকে ডাকছে কুত্তার গু মানে দোজা লাগু। সরি আই এম সরি। আপনি আমার ফ্লো নষ্ট করে দিলাম। আপনি কন্টিনিউ করেন। আর এই কথা বলবার পরে অ্যাক্টিভিস্ট খেপে গেল। খেপে যাওয়ার পরে শান্তা সামনে এগিয়ে এসছে। আমি তো পেছনে ছিলাম। আমার যেহেতু এখানে বক্তব্য যাচ্ছে না, শান্তা ফারজানার ইন্টারভিউ নিচ্ছে। আমি শান্তা ফারজানার সাথে ছিলাম, যেহেতু ফুল দিয়ে এসেছি, শ্রদ্ধা জানিয়ে এসেছি। স্বভাবতই আমরা সবাই একসাথে ছিলাম। যে পাশে দেখবেন যে বেশ কয়েকজন নারী নেত্রী, তারা কিন্তু নেকাব পরে না, হিজাব পরে। এখন প্রশ্ন আসতে পারে যে হিজাব কেন? আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি, আমি ১ মিনিট সময় বেশি নিচ্ছি। হিজাবটা কেন পরে? কারণ আমাকে যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হয়, সেক্ষেত্রে এমন কোনো প্রোটেকশন আমাকে নিয়ে নিতে হবে যাতে করে ও আমাকে কোনোভাবে বলতে না পারে যে ও তো ইসলাম বিরোধী, ও তো দেশ বিরোধী, ও তো সমাজ বিরোধী। এটা যেন বলতে না পারে। যে কারণে আমরা চেষ্টা করি সবসময় বাংলাদেশের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকে নতুন ধারার প্রতিটা নেতাকর্মীদের, যেমন আমি পাঞ্জাবি গায়ে দিই। আমি কখনোই কোট মানে স্যুট মুট পরি না।
আমি পাঞ্জাবি, সবসময় পাঞ্জাবি, যাতে কোনোদিন আমাকে কোনো রাজাকারের বাচ্চা বলতে না পারে ও তো মুসলমানই না। আমাকে যেন কোনোভাবে মুসলমানই না এটা বলতে, আমি যেই ধর্মে পালন করি, যেই ধর্মে পালন করি না কেন, সেই প্রশ্ন যেন সে না করতে পারে। এজন্য আমাদের নেতাকর্মীদের ম্যাক্সিমামই হলো পাঞ্জাবি পরে আর হিজাব পরা থাকে। তো নেতাকর্মী, আমাদের পাশে যে নারী নেত্রী সবাই কিন্তু ভোকাল। তারা সবাই আজকে বাংলাদেশ প্রতিদিন ইন্টারভিউ দিয়েছে, আপনার কালের কণ্ঠে দিয়েছে, সবাই কথা বলেছে। কিন্তু শান্তা ফারজানাকে স্পেসিফিকলি আলাদা ধরেছে এই কারণে যে শান্তা ফারজানার ভোকালটা সবচেয়ে বেশি ছিল। শান্তা ফারজানা ওই কারণেই ওর উপরে খেপেছে। মূলত খেপেছে ওই অ্যাক্টিভিস্টের উপরে। মোবাইল জার্নালিস্টের আড়ালে, ওই মুখোশের আড়ালে যেই অ্যাক্টিভিস্ট ছিল, ছাত্র শিবির জামাত ইসলামের এজেন্ট ছিল, তার বিরুদ্ধে তখন খেপতে গিয়ে সে বলেছে শুয়োরের বাচ্চাগুলোকে চোখ তুলে পাকিস্তান পাঠিয়ে দেব। চোখ তুলে যে পাকিস্তান পাঠিয়ে দিব এটা আজকে আমাদের নতুন কথা না। আমরা চোখ তুলে দিতে চাই এই কারণে যে ও যদি চোখ থাকে তাহলে দেখে ফেলবে যে কে ওর চোখ তুলেছে এবং কে ওকে প্যাকেট করছে, কে ওকে প্যাকেট করে পাকিস্তান পাঠাচ্ছে। ওর চোখ তুলে ফেললে ওর দেখতে পাবে না। ও ভেবে নেবে যে ওরই কোনো সতীর্থ, ওরই কোনো সহমর্মী, সহযাত্রী ওকে প্যাকেট করেছে। আমরা আমাদের জায়গা থেকে এই আওয়াজটা সবসময় তুলছি। ইভেন আপনি দেখবেন নির্বাচনের মাত্র 3 দিন আগে টিটি ভাই দেখেছেন কিনা, শান্তা ফারজানা একটা বক্তব্য দিয়েছিল, চোখ তুলে বস্তায় ভরে পাকিস্তান পাঠিয়ে দিব জামাত যদি নিষিদ্ধ না করে। জামাত যদি নিষিদ্ধ না করো তাহলে চোখ তুলো। কাকে বলেছে এটা? ইউনূসকে বলেছে। আমরা কিন্তু কারো তোয়াক্কা করি না, কারণ আমরা এই মনে করেন যে অতীতে যারা ক্ষমতা ছিল তাদের হালুয়া রুটির চিন্তা করি নাই, যারা ক্ষমতায় আসছে তাদের হালুয়া রুটির চিন্তা করি নাই, আগামীতে যারা ক্ষমতা আসবে তাদের হালুয়া রুটির চিন্তা করি না। আমরা মানে কমিউনিজমের নামে, সমাজতন্ত্রের নামে কোনোভাবেই বুর্জুয়াদের দালালি করি না। আমরা মহাজোটের নামে কোনোভাবেই বিপরীত পক্ষে যারা আছে তাদের দালালি করি না। আবার যুগপদের থেকে যুগপদের নামে অন্যদের দালালি করি না। আমরা দালালি যেহেতু করি না, আমাদের ভেতরে কোনো রকমের ভয় বিভেদ নাই। এরপরে ওরা অ্যাকশন নিবে, খুব ঘুরে সবাই ঘিরে দাঁড়িয়েছে। শান্তা ফারজানা এবং আমরা, আমাদের নেতাকর্মীরা এতটা বলিষ্ঠ যে সবাই যখন আওয়াজ তুলেছে, স্লোগান দিয়েছি বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, ওরা পিছিয়ে হেঁটেছে এবং আলটিমেটলি মূলধারার যারা সাংবাদিক তারা ওদেরকে সরিয়ে দিয়েছে। তো সামগ্রিকভাবে এরপর অনেক আজকে সারাদিন বিভিন্ন ধরনের হুমকি এসছে, বিভিন্ন ধরনের আমাদেরকে থ্রেট এসছে, কিন্তু দিন শেষে ওরা বুঝে গেছে যে আমরা আর যাই হোক ওদের এইসব থ্রেটে ভয় পাই না। আপনি কালের কণ্ঠের ওই ভিডিও কন্টেন্টে গেলে দেখবেন প্রায় 10,000 মানুষ খালি গালি দিয়েছে। কেউ বলেছে আপনার ওই যে কি যেন বলে এটা, ওরা যেটা সবচেয়ে বেশি চিনে, সবচেয়ে বেশি চিনে যেন জায়গাটার নাম কি? আপনারা কি জানেন কিনা? ওই যারা যারা এই গালিটা দেয় তারা সবচেয়ে বেশি ওই জায়গাটা চিনে। জি? রাজুতে আয় এটা নাকি? না, না। ওই যে রাজবাড়ির একটা জায়গা আছে যে। আচ্ছা, 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 ওকে। ওই জায়গাটার নাম নিয়ে বলছে যে এই জায়গা থেকে এসছে। শান্তা ফারজানাকে বলছে এই জায়গা থেকে এসছে। একটা হিজাবদার, মানে একটা হিজাব পরা মহিলাকেও ওরা ছাড়ছে না ওদের মতের বিরুদ্ধে যাওয়ার কারণে। ওদের মতের পক্ষে থাকতে হবে কেন? কেন আমি ওদের মতের পক্ষে থাকবো? কি কারণে থাকবো? একটা কারণে কি ওরা ঘটাতে পেরেছে? গত 54 বছরে একবারের জন্য কি ওরা আমার মা, বোন, আমার যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে? কোথাও? যাদের সম্ভ্রম নিয়েছে তাদের প্রতি তারা কোনোভাবে ক্ষমা প্রদর্শনের জন্য বলেছে যে আমরা ক্ষমা চাই? তারা সবসময় ব্যাখ্যা করে কথা বলেছে। তাহলে এই ব্যাখ্যা করে যারা কথা বলে তাদের সাথে কোনো আপোষ নাই। সংগ্রাম চলবে অবিরাম, কথা চলবে অবিরাম এবং ঐক্যবদ্ধতা চলবে অবিরাম। যাতে করে এই ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে ময়লা হোক, হাগু হোক, যা হোক, আমরা এগুলো কোনোভাবেই তোয়াক্কা করব না। এবং দিন শেষে এই কথাটা বলতে চাই, শান্তা ফারজানা এবং আমরা তো প্রায় 18 বছর, আমরা অ্যাফেয়ার করেছি 2 বছর, বিয়ে করেছি 18 বছর। 20 বছরের এই যে পথ চলা, কখনো কোনোদিন ভাবিনি যে আমাদেরকে কেউ হত্যা করতে পারে, আমাদের টাকা লাগতে পারে, আমাদের তো টাকা নাই, আমাদের তো গাড়ি নাই, আমাদের তো ফ্ল্যাট নাই, আমাদের তো বাড়ি নাই, তাহলে এখন কি হবে? এগুলো তো লাগবে। কোনোদিন ভাবি নাই। কেন ভাবি নাই? কারণ চাহিদা কম। যখন চাহিদা কম, দেশ যখন হৃদয়ে থাকে, চাহিদা যখন কম থাকে, তখন কারো ভয়, হুমকি আমার মনে হয় না যে খুব গুরুত্ববহ হয়ে ওঠে। একেবারেই তাই মনমিত। এবং আমি একটু বলতে চাই যে এই আপনাদের যে জীবন যাত্রাটা, এই যাত্রাটা আমি নিজে খুব কাছ থেকেই দেখেছি। এই যে কোনো কিছু তোয়াক্কা না করে দুজন মানুষ মানে মানবাধিকার নিয়ে কথা বলা, দেশ নিয়ে কথা বলা, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা, এবং আমিও অজস্র দিন আপনাদের সঙ্গে টিএসসি থেকে সেই সেগুন বাগিচা আপনাদের ওই দিকটায় বহুদিন হেঁটেছি একসঙ্গে কথা বলতে বলতে এই দেশ নিয়ে। এবং অনেক কিছু আছে আমাদের। আজকে আমরা বলতেছিলাম যে আমরা সন্দ্বীপ গিয়েছিলাম, আপনাদের আয়োজিত একটা অনুষ্ঠান ছিল, সেখানে কবিতা যেখানে রেজিউদ্দিন স্টালিনও ছিল, যদিও উনি তো যাই হোক তার বর্তমান অবস্থান নিয়ে না বলি। তো মানে সেই সময় থেকে আসলে
এই লড়াইটা আপনাদের দেখেছি। আচ্ছা, শেখ ফরিদ ভাই কোনো কারণে বোধহয় বেরিয়ে গেছেন। আমি একটু একটা জায়গায় আমি একটা ছোট্ট লেখা পড়ে তারপরে একটু আপনার কাছে প্রশ্নটায় যাচ্ছি। এই লেখাটা হচ্ছে গিয়ে আমি ইতিহাসের একটা পার্ট, গোলাম আজম যে মহান ভাষা সৈনিক, তো গোলাম আজমেরই একটা আত্মজীবনী যেটা হচ্ছে জীবনে যা দেখলাম নামে সে লিখেছিল। তা সে আত্মজীবনীর একটা অংশ আমি একটু পাঠ করছি, পাঠ করে দেন আমি আপনার কাছে প্রশ্নটা নিয়ে যাচ্ছি। আত্মজীবনীতে তিনি লিখেছেন 27শে নভেম্বর 1948 সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সমাবেশে ভাষণ দেয়। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটি মানপত্র পাঠ করে। ওই মানপত্র অন্যান্য বিষয়ের সাথে একটি অংশে বাংলা ভাষা নিয়েও দাবি জানানো হয়। টিটু একটু যেভাবে আছে রেখে দিন। তো একটা অংশে ভাষা নিয়েও কথা ছিল, দাবি ছিল, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহমান চৌধুরী মানপত্রটি লিখেছিলেন এবং মানপত্রটি ডাকসুর কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট অরবিন্দ বোসের পাঠ করার কথা ছিল। কিন্তু তৎকালীন পাকিস্তানের শাসক গোষ্ঠীর হিন্দু সম্প্রদায়ের প্রতি চরম সাম্প্রদায়িক ও জাতিগত বিদ্বেষ ও অবিশ্বাসের কারণে মানপত্রটি তখন মুসলমান ছাত্র হিসেবে ডাকসুর কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের অনির্বাচিত জেনারেল সেক্রেটারি গোলাম আজমকে পড়তে দেয়া হয়। এটা গোলাম আজমেরই আত্মজীবনী, জীবনে যা দেখলাম সেটার মধ্যেই রয়েছে। সেটা কি বলে যে আপনার মানবেন্দ্র পাঠ করবার কথা ছিল, অরবিন্দ বোস, কিন্তু সেটা সেই সময় উপস্থিতভাবে তাকে পড়তে দেওয়া হয়। শুধুমাত্র যেইটুকু অংশ নিয়ে তাকে ভাষা সৈনিক আখ্যায়িত করা হয়। তারপরে সে হাজারবার বলছে যে উর্দুর পক্ষে, সে হাজারবার বলছে বাংলা কেন প্রয়োজন নেই। তাকে সেই সচিবালয় ঘেরাও থেকে শুরু করে তারপরে ধরেন সেই 144 ধারা ভঙ্গ করা 21শে ফেব্রুয়ারি, এবং সভা সমাবেশ এবং হচ্ছে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে অনেকগুলো কমিটি গঠন হয়, যে কমিটিতে কোনো দিন গোলাম আজমকে কোথাও দেখা যায় নাই। শুধু ওই একটা অনুষ্ঠানে সে মানপত্র পড়েছিল অরবিন্দ বোসের, মানে হিন্দু বলে তাকে না দিয়ে তাকে দেয়া হয়েছিল পড়ার জন্য। টিটু, আপনি একটু যদি এই যে গোলাম আজমের এই বিষয়টা নিয়ে আমাদেরকে একটু কথা বলেন। শুনেন, আমি আপনাকে একটা কথা বলি। কথাটি হচ্ছে, মোরের মাথার কিন্ডার গার্ডেনের যদি কেউ 2 মাস শিক্ষকতা করে, সে তার নামের পুটকির পেছনে লাগায় অধ্যাপক পক, যদি জামাত করে আর কি। ধন কাটাইনে হাজেম, সে লাগায় ডক্টর। কথা বুঝছেন? তারপরে ধরেন আপনার টয়লেটের প্লাম্বার, সে লাগায় ইঞ্জিনিয়ার। হলো জামাতের চরিত্র, জামাতের প্রকৃত চরিত্র। জামাত বুঝাইতে চায় যে আমরা অনেক শিক্ষিত। এবার এই যে কথাটি নিয়ে আপনি এদের টানলেন, সেটি হচ্ছে ভাষা আন্দোলন। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী যে, সেটা নিশ্চয়ই 1971 সালের পরে লেখা হয় নাই, বহুত আগে থেকে লেখা হয়েছে। কি ব্যাপার? ও আচ্ছা, আপনি আচ্ছা, তো সেটা, এবং ওইখানে যদি আপনি পড়ে থাকেন তাহলে দেখবেন যে ওইখানে মানে যারা মানে একেবারে আমরণ অনশন করেছিলেন এবং বঙ্গবন্ধুর মানে আপনার গলার ভেতর দিয়ে পাইপ ঢুকিয়ে তারপরে ওখানে লিকুইড খাবার ঢোকানো হয়েছে ওনাকে, যাতে এরকম অনেক কিছু, অনেক চেষ্টা করা হয়েছে। আপনি দেখবেন যে ওইখানে কোথাও কিন্তু গোলাম আজম যে ভাষা সৈনিক ছিল এরকম কোনো ন্যূনতম কোনো তথ্য আপনি পাবেন না। আচ্ছা, আমি আপনাকে কিছু কিছু কথা উল্টো আমি জিজ্ঞেস করি আপনাকে। বঙ্গবন্ধু লাখ আর মিলিয়নের পার্থক্য বুঝতেন না, তাই উনি 3 লাখকে উনি 3 মিলিয়ন বলছিলেন। সুর কা औलाद কয়েকদিন আগে 70-এর নির্বাচনের সময় ওনার ইন্টারন্যাশনাল মিডিয়ায় উনি সাক্ষাৎকার দিয়েছেন এবং উনি বলছেন যে 70 মিলিয়ন পিপল ইজ উইথ মি, উইথ আস, মি না, উনি কখনো এই মি শব্দটা ব্যবহার করতেন না, উইথ আস। তো তাহলে এই সমস্ত ন্যারেটিভ কারা তৈরি করে? এই যে গোলাম আজম যে ভাষা সৈনিক ছিল, এই তথ্য কি আপনি অন্য কোনো সোর্সে পাইছেন কোনোদিন? ভাষা আন্দোলন নিয়ে তো আমার ধারণা আপনাদের কারোর পড়াশোনা কম নাই। কোনোদিনই পাইনি। সুকু আপার বাবা সাদত রাসেল, মানে আমাদের ভাষামতিন বলে আমরা যাকে চিনি, মাতিয়া বানু বাবা, তার সাথে আমার সরাসরি এই বিষয়টা নিয়ে কথা হয়েছে। এই বিষয়টা নিয়ে আমার কথা হয়েছে সরাসরি মুর্তজা বশিরের সাথে। মুর্তজা বশিরের সাথে কবে কথা হয়েছে আমি নাম তারিখ বলে দিই। মুর্তজা বশির হচ্ছে গিয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ছেলে,
এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে আপনাদেরকে আরো একটা কথা বলি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কাছে একটা পশ্চিম পাকিস্তান থেকে একটা চিঠি আসছিল, যে চিঠিতে বলা হয়েছিল যে বাংলা লেখা বাংলাই থাকবে, কিন্তু এর লেটারটা হবে আরবিক। এই চিঠির উনি কোনো ধরনের জবাব তো দেয়ই নাই, এই চিঠির উনি কোনো জবাব দেয়নি নাই। উনি বরং যেটা করছেন সেটা হচ্ছে এই চিঠি উনি পত্রিকায় ছাপাই দিছে, যে পাকিস্তান কত বড় হারামজাদা দেখেন, বাংলা ভাষা বাংলা অক্ষর উনি বর্জন করে উনি ওখানে লিখতে, এই হারামজাদার এখানে আরবি লিখতে বলতেছে। সেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ছেলে হলো গিয়া মুর্তজা বশির। মুর্তজা বশির কি? মুর্তজা বশির হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ডিপার্টমেন্টের বা ঢাকা চারুকলার আর কি উনি শিক্ষক ছিলেন। এবার যেটা ঘটনা হয়েছে, মুর্তজা বশিরের সাথে আমার জীবনে 2 বার দেখা হয়েছে। কারণ হচ্ছে কি, তখন আমি ল্যাবেডের পাবলিকেশন অফিসার। ওই সময় ল্যাবেড যেটা করছে সেটা হচ্ছে ল্যাবেড এই সমস্ত আর্টিস্টদেরকে ডেকে নিয়ে তারপরে ইয়া করছে আপনার, অর্থাৎ একটা আর্ট ক্যাম্প করছে। তখন উনি এবং সাথে আরো একজন ব্যক্তি ছিলেন, আচ্ছা নামটা বলি, অসুবিধা নাই। উনি ল্যাবেডের মানে পাবলিক রিলেশন ডিপার্টমেন্টের হেড ছিলেন, যার নাম হচ্ছে সাইফুর রহমান লেনিন। আমরা সামনাসামনি বসে প্রশ্ন করছিলাম যে আসলে কি গোলাম আজম ভাষা সৈনিক ছিল? তো বলতেছে যে এইটা তো আমি জানি না। মুর্তজা বশির, যাকে আমরা সবাই, এবং এই যে মাতিয়া বানুর শুকুর আপার বাবা ভাষামতিন, কেন আমি শুকু আপার নামটা বারবার আনতেছি, কারণ শুকু আপার হাজবেন্ড হলো গিয়ে আমাদের নুরুল আলম আতিক ভাই। নুরুল আলম আতিক ভাইয়ের সাথে আমার একটা ফিল্ম মেকিং এর জায়গা থেকে পরিচয় ছিল, এবং ওই সূত্র ধরে আমার তার কাছাকাছি যাওয়ার সৌভাগ্য হয়েছিল। একই প্রশ্ন আমি আরেকজনকে করছিলাম, যার নাম হচ্ছে এবিএম মুসা। এবিএম মুসাকে আমি এই একই প্রশ্ন করছিলাম। এই প্রশ্ন শুধু আমি একজনকে করতে পারি নাই, যার নাম হলো গিয়া মারা গেলেন কয়েকদিন আগে, যার বইয়ের নামটা উল্লেখ করলেন, কমিউনিস্ট পার্টি করতেন একটু, আহমদ রফিক। না আহমেদ রফিক না, বদরুদ্দিন ওমর। তাকে আমি প্রশ্নটা করতে পারি না, কারণ তার সাথে আমার একটা আদর্শগত দূরত্ব ছিল, আমি ওনার কাছাকাছি যেতে চাই নাই। বাট উনিও আমার ধারণা, উনি এই মিথ্যাচার অন্তত করতেন না যে গোলাম আজম ভাষা সৈনিক ছিল। গোলাম আজম যে ভাষা সৈনিক ছিল না সেইটা আমি, সাইফুল বাতেন টিটো ফার্স্ট হ্যান্ড কয়েকজন ভাষা সৈনিকের কাছে জিজ্ঞেস করছি, তারা বলছে নো অপশন। এবং গোলাম আজম যে ভাষা সৈনিক ছিল, এই ন্যারেটিভ আপনারা জামাত ছাড়া আর কার কাছে পাইছেন? আমাকে বলেন। আচ্ছা, গেল সেটা। তারপরে যে পত্রিকায় বিভিন্ন কাটিং আছে না, আব্দুল গফার চৌধুরীর সাথে আমার জীবনে দেখা, কথা বলার সৌভাগ্য হয় না। একজন মন্তব্য করছেন, না এটা আমার সৌভাগ্য হয় নাই, হয়তো ওনাকে জিজ্ঞেস করলেও এই ব্যাপারে যথেষ্ট তথ্য পাওয়া যেত। কিন্তু আমি যারা যতদিন জীবিত ছিলেন এই কয়টা মানুষের কাছে আমি একবার প্রত্যেকের কাছে জিজ্ঞেস করছি, কে কথাটা শুনেন। এবিএম মুসা, তখন আমি ল্যাবেডে চাকরি করি, যাদের সাথে কথা, তখন এটা ধরেন 2009 সাল বা 9 সালেরও আগে। এবিএম মুসা, আপনার ভাষামতিন, তারপর হলো গোলাম মুর্তজা বশির, এরা কেউ এই ব্যাপারে কখনোই এই কথাটি বলেন নাই। আচ্ছা, এবার ধরে নিলাম এই যে সাদাত রাসেল যেই কথাটা বললো, যে যেই বিষয়টার উপরে নির্ভর করে তারা এই গোয়াকে দাবি করে, মানে ভাষা সৈনিক দাবি করে, সে নিজেই তো বলছে যে ভাষা আন্দোলন করিয়া ভুল করিয়াছে, ক্ষমা চাইছে। যেটা মমিন মেহেদী লাইভের শুরুতে যেটা বললেন, জামাত হলো গিয়ে একটা, জামাতের হচ্ছে গিয়ে মূলধন কি বলেন তো? জামাতের রাজনীতির মূলধন হচ্ছে মুনাফিকি। মিথ্যে কমায়া পড়বেন। যেহেতু তারা ইসলামিক রাজনীতি করে, সেহেতু ইসলামিক নিয়ম অনুযায়ী আমি বলতেছি, ইসলামিক যেটাকে ইসলামিক পরিভাষায় বলা হয়, অর্থাৎ মুনাফেক বলা হয় যাকে, সেই মুনাফেকের যে 3টা গুণ থাকে, এই 3টা গুণই তাদের মধ্যে আছে। 3টা গুণ কি? যখন তারা আমানতের খেয়ানত করে, যেটা হচ্ছে সবার আগে করছে জামাত, যারা কথা বলে মিথ্যা বলে, এবং যাদের মুখে এক অন্তরে আর এক। জামাত এতদিন বলছে কি, যে আপনার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হইল গিয়া
সেরকম। এই খাম্বা পূজা। জি। আচ্ছা, আমি সে- মমিন মেহেদী, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। যেহেতু আপনি একজন ধার্মিক মানুষ, যতটুকু আমি জানি ধার্মিক প্র্যাকটিসিং না, না, একজন না। মুসলিম। আমি যেটা বলেছি সেটা হচ্ছে কেউ জানো ধর্মীয় না সংস্কৃতির না না, কারণে আমাদের ওইটার কথা বলছি না, আমি ওই আলোচনায় যাচ্ছি না। আমি বলতেছি যে অ্যাটলিস্ট আপনি, আমার যেটা ধারণা ধর্ম টর্ম সম্পর্কে আচ্ছা, আমার মনে হয় কারো ব্যক্তিগত ধর্মচর্চা বা দর্শন ধর্ম এই জায়গাটা সম্পর্কে নিয়ে না, কথা আমি বলা। অন্য একটা জানি। এটাকে স্কিপ করে ধর্ম আপনাদের হলো- প্রশ্নটা করুন। আমি ক্লিয়ার করি, ধর্ম সম্পর্কে জানি, মানি কিনা সেই ব্যাপারে আমি কোনো ক্লিয়ার ধারণা কাউকে না, দিই সেটা না। আমি আপনাকে সেটা আমি আপনাকে জিজ্ঞেসও করছি না। সেটাই। আমি যেটা জিজ্ঞেস করছি, আপনি একটু জামাতের যে চরিত্র, অন্তত ইসলামিক পরিভাষায় মুনাফিক কাকে বলে, আপনি কি এর বাইরে কোনো চরিত্র পান এদের? এরা কি বিশুদ্ধ মুনাফিক না? একেবারে খাঁটি মুনাফিক, খাঁটি অবশ্যই, মুনাফিক। অবশ্যই শতভাগ। একদম পিওর মুনাফিকির রাজনীতি যারা করে, বিশুদ্ধ মুনাফিকের রাজনীতি, মুনাফিকের মধ্যে শুদ্ধতার মাপকাঠিতে একদম টপ লেভেলের হইল গিয়া জামায়াত ইসলাম। যদি জামায়াত ইসলাম কোনো একটা কথা বলে, আপনি ধরে নিবেন যে যাই বলুক না কেন, আপনি জামায়াতের যে কোনো কথাকে যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আপনি মুনাফিক। জামাতের কোনো কথা যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আপনিও মুনাফিক। সুতরাং জামাত দেখবেন যে, আমি যে মানে প্রথমে যে কথাটি বললাম সেটি হচ্ছে, এদের যে স্টাইল, মানে এদের হচ্ছে গিয়ে এমন এমন জায়গাগুলোতে এরা হিট করবে, আপনি প্রথমে বিভ্রান্ত হয়ে যাবেন। যেমন ধরেন, শহীদের সংখ্যা নিয়ে এরা কথা বলে, এবং একটু আমরা একটু জামাতের যে ফরিদ ভাইয়ের কাছে যাব, আপনি শেষ করুন। হ্যাঁ, জামাতের যে টেকনিকটা হলো, সবচেয়ে বড় টেকনিক হলো গিয়ে, সে একটা দলের সাথে ঢুকে সেই দলটাকে চির ঘৃণিত বানায় ওখান থেকে বের হয়ে যাবে। যেমন আমি এইটা কয়েকটা কথা বলি, আমি শেষ করছি। সেটি হচ্ছে, জামায়াত ইসলাম বিএনপিকে একদম চূড়ান্ত রকমের ধ্বংস করছে। আমরা আওয়ামী লীগের রাজনীতিতেই যাচ্ছি না। আওয়ামী লীগ ভালো কি মন্দ, আমরা ধরে নিলাম যে আওয়ামী লীগ খারাপভাবে ক্ষমতায় ছিল, তাহলে বিএনপির মতো এত বড় শক্তিশালী একটা দল, যারা 2 বার নির্বাচিত হয়ে ক্ষমতায় ছিল, তারা কেন আওয়ামী লীগের নামাইতে পারলো না? কারণটা হলো গিয়া, নৈতিকভাবে বিএনপিকে ভেঙে দিছিল জামাত ইসলাম। কিভাবে ভেঙে দিছিল আমি একটু বুঝাই, কথাটা খেয়াল করেন। খালেদা জিয়াকে বুদ্ধি দিছে, বিএনপিকে বুদ্ধি দিছে যে আপনারা 15ই আগস্ট জন্মদিন পালন করেন। কথা বুঝছেন? তীব্র ঘৃণা মানুষের চলে গেছে কিন্তু বিএনপির প্রতি। তারপরে কি করলো? অপারেশন ক্লিন হার্ট নাকি এইসব বালসাল এইসব বলে তারপরে বিএনপির নেতাগুলোকে খুন করাইলো। তারপরে কি করলো? সবচাইতে যে ভয়ঙ্কর কাজটা করাইলো সেটা হচ্ছে গিয়ে বুদ্ধি দিল যে হাসিনারে ফেলাই দিতে হবে, মারো বোমা। বিএনপি নিয়ে আমার অনেক সমালোচনা আছে, অনেক আমি সমালোচনা করতে পারবো, ভালো আলোচনাও করতে পারবো, যেহেতু নিজেকে নিরপেক্ষ দাবি করি, যদিও মানুষ নিরপেক্ষ হয় না। বিএনপি যতই খারাপ দল হোক, যতই নেগেটিভ দল হোক, সে জামাতের বুদ্ধি ছাড়া শেখ হাসিনার কন্যাকে বোমা মারতে যাবে না ভাই। এটা কোনোদিনই করবে না। এবং বিএনপি যে যে কারণগুলোর বিগত 17-18 বছর বা 19 বছর ধরে মানুষের একেবারে ঘৃণার পাত্র ছিল, এই সকলগুলো তৈরি করাইছে জামায়াত ইসলাম বাংলাদেশ। এই কথাগুলো এখন আপনারা বিশ্লেষণ করেন, সত্য বললাম না মিথ্যা বললাম। থ্যাংক ইউ। একেবারেই তাই টিটু। এবং আমার কাছে আজকের এই গত 19 মাসের প্রেক্ষাপটে গিয়ে নিরপেক্ষ শব্দটা কেমন মনে হয়, যে সরাসরি যখন আমি বলতে পারি না যে জামাতকে আমি ভালোবাসি বা জামাত আমার ভালো লাগে, যখন বলতে পারি না, তখন নিরপেক্ষ বলাটা আমার কাছে মানে আনুপাতিকভাবে নিরাপদ মনে হয়। হ্যাঁ, তো এখন বর্তমান বাংলাদেশে নিরপেক্ষ মানেই হচ্ছে গিয়ে আমার কাছে জামাত এবং শিবিরের সমর্থক, যারা সরাসরি লজ্জায় বলতে পারে না, চোখ লজ্জায়। আমি শেখ ফরিদ ভাইয়ের কাছে একটু যাব। সেই প্রসঙ্গ একটাই, গোলাম আজম সম্পর্কে আপনার মুখ থেকে কিছু পবিত্র বাণী শুনতে চাই। কারণ এইরকম একজন মানুষ, যে হচ্ছে গিয়ে ধরেন কারমাইকেল কলেজে 2-3 বছর মাস্টারি কইরা সে নামের সাথে হচ্ছে লাগাই ফেলছে অধ্যাপক। হ্যাঁ, তো এবং পাশাপাশি হচ্ছে গিয়ে তার যে ভাষা আন্দোলন নিয়ে যে হচ্ছে গিয়ে সর্বোচ্চ লেভেলের মুনাফিকি করছে। ভাষা আন্দোলনের শুধু একটা মাত্র কারমাইকেল কলেজের টিচার ছিল, আপনি কি বলতেছেন? কারমাইকেল কলেজের টিচার ছিল? ও ছিল পাবনার একটা কলেজের টিচার। কারমাইকেলে বোধহয় কয়েকদিন ছিল, সে ছিল না কারমাইকেল ছিল।
আমি ভুল হতে পারি, এটার জন্য আমি যদি ছিল, পরবর্তীতে ছিল, আমার ভুল মনে ছিল। হয় আমি অবশ্যই হতে বলছি। পারে, কারণ আমি ওই পার্ট জানি না। সে যে পাবনার একটা কলেজের টিচার ছিল, আমি ওই পার্টটুকু জানি। আচ্ছা 1.5 মাস ছিল, 1.5 মাস। আমি 1.5 মাস এটা তো আর অথবা বলারও কিছু নাই। 1.5 মাস তার বলার মতো কিছু না। ওকে। আচ্ছা আমি এটা শুধু আমি কেন বললাম রাসেল ভাই, ভাই, কারণ আচ্ছা, কেন ভাই, বললাম, আমি ওরা তো কারমাইকেল কলেজটা তো অনেক বড় কলেজ, অনেক ভালো কলেজ, ওইটা আবার তারা নিজেদের ক্রেডিট হিসেবেও মিথ্যা বলে ওটাও নিতে যেমন- পারে। এইটুকু আচ্ছা আপনাকে আমি একটু শেখ ফরিদ ভাইয়ের কাছে যাচ্ছি। টিটু ভাই প্লিজ আপনি একটু গ্যাপ দেন। শেখ ফরিদ ভাই, আপনাকে একটা তথ্য দিয়ে আমি শুরু করছি। সেটা হচ্ছে 1970 সালের 20 জুন দৈনিক আজাদ পত্রিকায় পঞ্চম পাতা একটা প্রতিবেদন প্রকাশ পায়, যেখানে গোলাম আজমের একটা বিবৃতি ছিল 1970-এর 20 জুন। এবং সেখানে গোলাম আজম বলেছিল যে মুসলমানদের অধিকাংশ জন্মদিন, সরি তম্মদিন, আমি আসলে তম্মদিন শব্দটাই আমার কাছে নতুন বিধায় জন্মদিন হয়ে গেছে। মুসলমানদের অধিকাংশ তম্মদিন ও ধর্মীয় জ্ঞানের ভান্ডার উর্দু ভাষায় সংরক্ষিত রহিয়াছে। জাতীয় ভাষার প্রশ্ন ওঠার পর পূর্ব পাকিস্তানে বাংলা ভাষার জন্য আন্দোলনকারীদের মধ্যে তিনিও একজন ছিলেন, কিন্তু পাকিস্তান প্রতিষ্ঠার দৃষ্টিকোণ থেকে তাহা মোটেও সঠিক কাজ হয়নি, কারণ উর্দু ভাষা ব্যাপকভাবে প্রচলিত এবং পাক ভারতের সকল প্রদেশের মুসলমানরা উহা বুঝিতে পারে। উর্দু হচ্ছে এমন এক ভাষা যার মাধ্যমে ইসলামী শিক্ষার উপযুক্ত প্রচার ও প্রসার সম্ভব। উর্দু পাক ভারতীয় উপমহাদেশে মুসলমানদের সাধারণ ভাষা এবং এতে সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পদ রক্ষিত রহিয়াছে। এটা ছিল হচ্ছে রাজাকার শিরোমণির ভাষা, এবং সঙ্গে আপনাকে যুক্ত করে দিচ্ছি আরেকটা, সেই মুনাফিকির প্রসঙ্গ। গোলাম আজমের যোগ্য উত্তরসূরি সাদা শকুন শফিকুর রহমান, গতকাল যাকে প্রশ্ন করা হয়েছিল যে হালালটা কি, মানে হারামটা কি এখন হালাল হয়ে গেল কিনা, এবং সে বলল কোন জায়গায় কি প্রশ্ন করলেন এটা। হ্যাঁ, বেচারা খুব একটা চিপায় পড়ে গিয়েছিল প্রশ্নটা শুনে। তো এই বিষয়টা নিয়ে আপনার মতামত। আমি দুইটা পয়েন্ট বললাম, গোলাম আজমের 52 অবস্থান এবং হচ্ছে কি গতকালকের দৌড়ানি খাওয়াটা। জি, ধন্যবাদ আপনাকে। সেই সাথে আমার পছন্দের দুইজন মানুষ এখানে উপস্থিত আছেন, আমাদের মোমেন মেহেদী, বরাবরের মতো সাইফুল বাতেন টিটু তোমার পছন্দেরই। আজকেও সাইফুল বাতেন টিটুর উদাহরণ দিয়ে একটা পোস্ট দিয়েছি। যাই হোক, আমি মোমেন মেহেদী সাহেবের মিসেস এবং সহধর্মিণী এবং সারথী টিটু, আপনি বুঝতে পারবেন যে সারথী শব্দের গুরুত্ব মহাভারতে কত বেশি, এটা আপনি অন্তত ভালো করে বুঝবেন। আর যারা যেই মহাভারত পড়ে থাকুক তিনি জানেন যে সারথী অত্যন্ত মারাত্মক একটা শব্দ। মানে সবকিছু, স্ত্রীর তালাক হইতে পারে, বন্ধুত্বেরও বন্ধন ছিন্ন হইতে পারে, কিন্তু সারথী কখনো ছেড়ে যায় না। সাধু, এটা হচ্ছে সারথী। আমার কাছে কেন যেন মনে হয়েছে যে মোমেন মেহেদীকে আমি যেদিন থেকে চিনি আমি অবাক হয়ে গিয়েছিলাম যে, মানে আমি প্রথমে তাকে, সত্যি কথা কি, আমি তাকে অ্যাভয়েড করেছিলাম এই দম্পতিকে। আমি একটু কেন বলতে হচ্ছে এটা, কারণ এটা দরকার আছে আলোচনা। আমি অ্যাভয়েড করেছিলাম, কিন্তু সৈয়দ হারুনুর রশিদ আমাকে বললেন, ফরিদ ভাই আপনি জানেন না, যদিও তিনি আমার সিনিয়র, আমাকে ভাই করে ডাকতেন, খুব ভদ্রলোক। সৈয়দ হারুনুর রশিদ বললো, এরা কিন্তু দুইজন খুব ত্যাগী মানুষ, এরা কিন্তু লন্ডনে যায় নাই, লন্ডন ফেরত। মানুষ বিলেত যাওয়ার জন্য, আমরা লন্ডনকে বিলাত বলি, টাঙ্গাইল জামান পড়লো আপনারা জানেন। বলছে ওনারা কিন্তু বিলাত ফেরত দুইজনই, অত্যন্ত প্রগতিশীল মানুষ, খুব ভালো মানুষ। সেই দিন থেকে মোমেন মেহেদীর সাথে আমার পরিচয় এবং আমি তাদের মানে অংশীদার মনে করি। আজ তো আরো কাছাকাছি আমরা। তারা যেভাবে প্রতিবাদ প্রতিরোধ করে যাচ্ছেন, আমরা তাকে প্রথমে এই দম্পতিকে আমরা স্যালুট জানি। এবার আসি সাদত রাসেল, আপনি যে প্রশ্ন উপস্থাপন আমাকে করেছেন, শুনেন। প্রথমে আগে আমি, যেহেতু মুর্তজা বশিরের নাম আনছেন, আমাদের সাইফুল বাতেন টিটু, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথাটা আমি একটা উদাহরণ দিতে চাই। তিনি ছিলেন 28টা ভাষার পণ্ডিত, ভাষা বিজ্ঞানী। এই উপমহাদেশে তার সাথে বেশি ভাষা কেউ জানতো না। আমরা বাংলাদেশে ডিশ আলম থেকে হিরো আলম, তারপর ওই যে কি যেন হাদি আরেকটা আছে, এই হাদির নাম বাংলার মুখে মুখে জানে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর এই বিষয়টা আমরা জানি না। আপনি দেখবেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কবরটা একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে, মানুষ জানেই না ওইখানে তার কবর আছে। এটা আমাদের দুর্ভাগ্য এই ভাষা বিজ্ঞানী। তিনি বলেছিলেন, আমি আগে বাঙালি তারপর মুসলমান। এরকম সাহস এত সহজে কেউ দেখাতে পারে না। সর্বশেষ এই কথাটা বলেছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। তিনি বলেছিলেন, আমরা 1200 বছর ধরে মুসলমান, আমরা বাঙালি হাজার হাজার বছর। এই তো কিছুদিন আগে ফজলুর রহমান সাহেব সেটা বলেছেন। একমাত্র রাজনৈতিক নেতা এই দুঃসাহসটা দেখিয়েছেন, যেটা বেলুস এবং সিন্ধুরা দেখিয়ে থাকে। তারা বলে, আমরা 6000 7000 বছর ধরে বেলুস এবং সিন্ধি মুসলমান 1500 বছর যাবত।
এরকম দুঃসাহসী কথা, এরকম ঐতিহাসিক সত্য কথা বলার মানুষ এই সমাজে কম। এবার আসেন জামাতের মুনাফিকি নিয়ে, যেটা একটু শুরুতেই বলেছে, মুনাফেক আর জামাত কখনো দুইটা শব্দ না। ফরিদ ভাই, আমি আপনাকে একটা তথ্য একটু যুক্ত করে দিতে চাই, দুঃখিত। জি। সেটা হচ্ছে, আপনি যে বাঙালি জাতিসত্তা নিয়ে কথা বললেন, জাতিসত্তা নিয়েও আমাদের মহান রাজাকার সেনাপতি গোলাম আজমের জি। একটা বক্তব্য আপনার মনে আছে কিনা? এটা হচ্ছে দৈনিক পাকিস্তানে 13ই এপ্রিল 1970 সালে প্রকাশিত। সেখানে তিনি বলেছিল যে বাঙালিরা কখনোই কোনো জাতি ছিল না। হুম। শোনেন, আমি একখান কথা বলি, মানে ওরা তো বাংলাকে ধারণ করে না। এই জামাতিরাই বলেছিল যে বাংলা হচ্ছে কাফেরের ভাষা, হিন্দুর ভাষা, আজও বলে। তার জন্যই তো তারা বিপ্লবকে ইনকালাব বানাইছে, ন্যায় বিচারকে ইনসাফ লিখে। এর জন্যই তো তারা জীবনকে জবান বানাইছে, এবং এর সাথে তাদের সারথি হিসেবে যুক্ত হয়েছে চিঙ্কু বামে আজমেরা, আমরা দেখেছি। সে তো নিজেকে বাঙালি মনেই করে না। টিটু অবশ্য এক ধাপ এগিয়ে তিনি বলেছেন, ডক্টর আহমদ সফা লিখতেন বাঙালি মুসলমানের মন। আমি সেটাকে বলতাম যে মুসলিম বাঙালি বা বাঙালি মুসলমান। টিটু তো সেটা মানতেই চান, টিটু বলে বাংলা ভাষী মুসলমান। তো এরা বাংলা ভাষী মুসলমানও না। কত বড় বজ্জাত, বদমাইশ এবং মূর্খ, এবং উদ্দেশ্য প্রণোদিত কোনো কথা প্রতিষ্ঠিত করার জন্য এই কথা বলে যে বাঙালি কখনো জাতি ছিল না। তাহলে বাঙালিরা কি গোলাম আজমের মায়ের ভাতার ছিল না ওর মায়ের লাং ছিল? সেটা আমাদের যথারীতি গবেষণা করতে হবে। এই গোলাম আজমেরা হচ্ছে নামেও গোলাম, কামেও গোলাম। এই হচ্ছে গোলাম, সব শয়তানের বাব্বা। গোলাম আজম সব শয়তানের আব্বা। এমনি 90 দশকে 80 দশকে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র এগুলো বলতো না। তো এই গোলাম ইবনে গোলামেরা, আপনি জানেন যে এই গোলাম আজমের নামের এই মির্জা আজম ভাইয়ের নাম হচ্ছে মির্জা গোলাম আজম। এই দুঃখে তিনি গোলাম শব্দ এফিডেভিট করেছিলেন। তিনি প্রথমবার এমপি হওয়ার পরেই তার এই নাম কিন্তু এফিডেভিট করেন, এই গোলাম আজমের নামটা। মির্জা আজম আমাদের জামালপুরের নেতা, আওয়ামী লীগের নেতা এবং এমপি মন্ত্রী ছিলেন, সবাই এটা জানেন হয়তো। মির্জা আজমের যে নামটা এফিডেভিট করছে কোন দুঃখে, যে এই নামটা এত ধিকৃত, গণধিকৃত। যেমন মীর জাফর কারো নাম রাখে না, মীর জাফর আলী কেউ নাম রাখে না, মীর বংশের ছেলে কোনো নাম রাখে না। জি, তেমনি গোলাম আজম নামটা বাংলাদেশে কোনো ধিকৃত ছিল, আছে এবং থাকবে। ওই যে ভুলে গেছি শব্দটা, টিটু আপনার মনে থাকলে, যদি এটা মনে থাকে কবিতাটা, যে কি কাহার জন্ম ন জানি, কি যেন, যে বঙ্গে জন্মে বঙ্গে জন্মে যে হিংসে বঙ্গবাণী। গোলাম আজমেরা বঙ্গে জন্মে এই পাখি পুঙ্গবেরা বঙ্গে জন্মে বঙ্গকে ঘৃণা করে। তো এই মূর্খটা কি জানে না যে পাকিস্তান শব্দটাই আসছে 1940 সালে, মানে 40 দশকের শুরুতে। অর্থাৎ পাকিস্তানের বয়সটাই হচ্ছে সর্বোচ্চ 80 বছর বা 85 বছর বা 90 বছর। আর বাংলাদেশের গোল্লা সুট খেলার বয়স কত, এটা কি জানে? আপনাদের একটা তথ্য দেই, এটা বিএনপির এক নেতার বই আমি পড়েছিলাম। বিএনপির নেতা এবং মন্ত্রী অথবা সচিব ছিলেন, বিএনপি পন্থী, আমার লেখকের নামটা মনে নেই। তার বই পড়েছিলাম। আমার বলবেন না যে মুনতাসির মামুনের বই পড়েছি, আবুল বারাকাতের বই পড়েছি, তাহলে আবার বলবে যে এগুলো তো চলবে না, এগুলো হারাম। তো বিএনপির নেতার বই থেকে আমি পড়েছিলাম, সেখানে লেখা ছিল গোল্লা সুট খেলা কয়েক হাজার বছরের ইতিহাস, এবং আজ পর্যন্ত গোল্লা সুট খেলা বাঙালি ছাড়া কেউ বলে নাই যেটা আমার খেলা। তার মানে বাংলা ভাষা, বাংলা জাতির বয়স কত? হয়তো তখন বাংলা ভাষা আপনি সেক্ষেত্রে যাই যে গোল্লাছুটের কথা বললেন, আমি এই বিষয়ে বাংলা সংস্কৃতির এই গান এবং হচ্ছে আমাদের অনুষ্ঠান নিয়ে আমি 2টা বই লিখেছিলাম। তো সেখানে আরেকটা ব্যাপার যুক্ত করে দিচ্ছি। আপনি গোল্লাছুটির কথা বলছেন, তো তার চেয়ে তো প্রাচীন ইতিহাস আছে আমাদের ছাপ পেটানোর গান, যেটা ছিল বুড়া বুড়ির গান। হ্যাঁ, এই যে বুড়া বুড়ির গান আজকের প্রজন্ম তো জানেই না, ওটা ভুলেই গেছে, আমরাও মোটামুটি ভুলে যাওয়ার মতো। এবং আরো অদ্ভুত তথ্য, এই হাডুডু খেলা, যেটা আমাদের জাতীয় খেলা, অনেকে জানেই না। এই হাডুডু খেলার বয়স কিন্তু 4 থেকে 5,000 বছর। তো গোল্লা সেটের পরে এটাও কিন্তু বাঙালি ছাড়া কেউ বলে নাই যে এটা তাদের। তাহলে গোলাম আজম, এই গোলামের বাচ্চা পাখি গোলাম, নিয়াজির গোলাম, টিক্কা খানের গোলাম, আইয়ুব খানের গোলাম, গোলামের বাচ্চা গোলাম, ও তো ওই গোলামির কারণে নিজের, কারণ গোলামের বান্দির পোলারা কোনোদিনই নিজের ইতিহাস মনে রাখতে পারে না, কারণ তো বান্দির পোলা। ভাই, আপনি কি আজম শব্দটার অর্থ জানেন? তো আজম, হ্যাঁ, অনেক বড় আজম, গোলামে আজম,
মানে বহা গোলাম, বড় গোলাম। বড় গোলাম, বড় গোলাম। একেবারে মিলে গেছে, নামেও গোলাম, কামেও গোলাম, বাপ্পা সব শয়তানের আব্বা, এই লোক গোলাম আজম। তো গোলাম আজমের এগুলো বিরোধিতা করবে, আর তাদের যে এখন রুহানি আওলাদ, তারা তো আরো দু কদম আগে নিকাল গায়া। এদের কাছে বিপ্লব শব্দ ভালো না, কিন্তু তালিবস্য ও অন্তস্তয়কারা এই শব্দ তাদের কাছে পবিত্র শব্দ মনে হয়। তো জামাতেরা যা করতেছে এদের করতে দেন। এই যে দেখেন এখন মোমেন মেহেদীর সারথি একজন নারী হয়ে তিনি যে শক্ত কথা বলেছেন, কেন? এগুলো হচ্ছে প্রতিবাদ। সময় সময় কর্মী এবং নেতা এবং প্রতিবাদী তৈরি করে। তিনি কত ত্যক্ত অতিষ্ঠ বিরক্ত হলে এই কথাগুলো বলেছেন, যাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে চোখ তুলে, কম দুঃখে কথা বলেছেন, গালি দিয়েছেন মনে করেছেন। তো এরা প্রতিরোধের মুখোমুখি হবে। এরা যত ইতিহাসকে বর্জন করার চেষ্টা করুক, ভুলিয়ে দেওয়ার চেষ্টা করুক, আসলে এরাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। ইতিহাস বড় নির্মম, আপনি যত চেষ্টাই করেন। বঙ্গবন্ধুকে মেরে ফেলেও তারা ভেবেছিল যে বাংলাদেশে আর কোনোদিন মুক্তিযুদ্ধের পক্ষের সরকার আসবে না, বঙ্গবন্ধুর পরিবারে কেউ ক্ষমতায় আসবে না, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না। 21 বছর পরে হলেও কিন্তু এসেছিল, এবং সেই বঙ্গবন্ধুর খুনিদের ইন্ডেমনিটি দেওয়ার পরে কিন্তু তাদের ফাঁসি হয়েছে। গণজাগরণ মঞ্চের মতো একটা বিশাল আয়োজন, যেগুলো সাক্ষী আমরা এখানকার সবাই, আমরা লাখো জনতা দেখেছি। সেখানে কিন্তু কাউকে ডেকে নিয়ে যেতে হয়নি, স্বতঃস্ফূর্ত ভাবে গিয়েছিল। জামাত কিন্তু 12 লক্ষ লোক জোগাড় করছিল একদিনের জন্য, তাদের 6টা ব্যাংক, 64টা হাসপাতাল, এছাড়াও আরো মধ্যপ্রাচ্যের জাকাত, তাদের ফান্ড, জাকাত ফান্ড ছিল। তারপরেও কিন্তু তারা একদিনের উপরে, একদিন না কয়েক ঘন্টার উপরে রাখতে পারে নাই। কিন্তু আমরা গণজাগরণের মঞ্চে, আপনিও জানেন, সাদত রাসেল, আপনি টিটোও জানেন, আমিও জানি, মোমেন মেহেদীও জানে, যে সেখানে লাখো জনতা মাসের পর মাস না বছর পর বছর থেকেছে। সুতরাং এই বাংলাদেশ পথ হারাবে না। সাইফুল বাতিন টিটু সেদিন 32 নাম্বার ভেঙেছে, সেদিন কিন্তু সাইফুল বাতিন টিটু বলেছে আজকে আর থেকে আর বসে থাকা যাবে না। তিনিও কিন্তু আওয়ামী লীগের সমালোচক ছিলেন। তো এইভাবে মানুষ ফিরে আসবে, তৈরি হবে, পয়দা হবে। हर चीज পয়দা হতা হয়, हर কারবালাকে বাদ। প্রত্যেক ধ্বংসের ভিতরে প্রত্যেকবার বীজ বপন হবে, কেউ ঠেকে রাখতে পারবে না। জীবিত বঙ্গবন্ধুর চাইতে মৃত বঙ্গবন্ধু কত শক্তিশালী, যে নৌকা মার্কা কত শক্তিশালী, যে তাকে নিষিদ্ধ করে তাদের নির্বাচনে যেতে হয়। এমনকি যারা বঙ্গবন্ধুর পক্ষের, মুক্তিযুদ্ধের পক্ষের, যারা জয় বাংলা স্লোগান দেয়, যারা বঙ্গবন্ধুর নামকে বুকে ধারণ করে, তাদেরকে পর্যন্ত স্বতন্ত্র ইলেকশন করতে নিষিদ্ধ করা হয়েছে, অফিসিয়ালি, আনঅফিসিয়ালি। সুতরাং আপনি এই গোলাম আজম, গোলামের বাচ্চা গোলাম, এই বড় গোলাম, ছোট গোলাম, মাইজা গোলাম, সাইজা গোলাম, গোলাম ইবনে গোলাম, ইবনে গোলাম, ইবনে গোলাম যতই থাকুক, এই বাংলাদেশের মানুষকে ঠেকিয়ে রাখতে পারবে না। তারা বাংলাদেশ, বাংলা ভাষা, বাংলা সাহিত্য, সংস্কৃতি, শিল্প, সঙ্গীত ঠেকিয়ে রাখতে পারবে না। যেটা আমি ওই যে ফার্সিতে যে কথাটা বললাম, ওটা যদি উর্দু বলে, আসলে এটা শেখ সাদির বক্তব্য। এটা ইকবাল চুরি করে পরে লিখছিল, ইসলাম জিন্দা হতা হয় আর কারবালাকে বাদ, চুরি করছিল। আসলে এটা মূল শব্দ হচ্ছে হার চিজ পয়দা হতা হয় হার কারবালাকে বাদ, শেখ সাদির পয়েন্ট, সেখান থেকে চুরি করে এখানে যুক্ত করা হয়েছে। দেখ, সেটা অন্য প্রসঙ্গ। বাংলাদেশের মানুষকে আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না। সময়, কাল, মহাকাল সবকিছু পয়দা করে। আজকে শেখ ফরিদ কথা বলতো না, আপনি সাদত রাসেল, আপনার কাজ ছিল ফিল্ম তৈরি করার, টিটুর কাজ ছিল উপন্যাস লেখার, আমাদের মোমেন মেহেদী সাহেব পত্রিকা এবং রাজনীতি নিয়ে ব্যস্ত থাকার কথা। কিন্তু আমরা এখানে কেন কথা বলতেছি? আমরা সময়ের সৃষ্টি, আমরা কথা বলবো, আমাদের মতো আরো সৃষ্টি হবে। ধ্বংস করা যাবে না। জীবিত বঙ্গবন্ধুর সাথে মৃত বঙ্গবন্ধু অনেক বেশি শক্তিশালী, বারবার প্রমাণ হয়েছে, খুব শীঘ্রই আবার প্রমাণ হবে, সেটা আমরা দেখবো। এই সমস্ত গোলাম আজম, গোলাম ইবনে গোলাম, গোলামের বাচ্চা গোলাম কোথায় ভেসে যাবে, কাউকে খুঁজে পাওয়া যাবে না। এরা দেখবেন পাকিস্তান না ভারত হয়ে আবার পালাবে। আমি বলে দেই, যারা বলতেছে বাংলাদেশ আওয়ামী লীগের লোক ভারতে পালিয়েছে, আমি আজকে আপনার চ্যানেলের মাধ্যমে দলিল হিসেবে একটা প্রমাণ রাখতে চাই এখানে, দালালিক প্রমাণ। আওয়ামী লীগের চাইতে 10 গুণ মানুষ একদিন ভারতে পালাবে, কলকাতা, এই কলকাতায় গিয়ে তারা পালাবে, নিশ্চিত থাকেন। সেই সময়টা আমরা দেখে যেতে পারবো, সবাই মরে যাব না, কেউ না কেউ জীবিত থাকবে। একেবারেই তাই। ধন্যবাদ শেখ ফরিদ ভাই। আসলে যখনই বলা হয় যে আওয়ামী লীগ ভারতে পালিয়েছে বা আওয়ামী লীগের নেতারা ভারতে আশ্রয় নিয়েছে, আসলে ইতিহাস থেকে দেখা যায় ভারতে যখন আওয়ামী লীগের নেতারা কখনো আশ্রয় নিয়েছে, সেখান থেকে যখন ফিরে এসেছে নতুন একটা দেশের জন্ম হয়েছে।
ইতিহাস এটাই বলে। অতএব ইতিহাস। যদি তারা বলেও যে আওয়ামী লীগের লোকজন পালায়ে গেছে ভারতে, তো আগের ইতিহাস ঘেটে দেখা উচিত যে ভারতে বসে আওয়ামী লীগের নেতারা কি করেছে এবং তারপরে রেজাল্টটা কি দাঁড়িয়েছিল এই পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে। মমিন মেহেদী, আমি একটু আপনার কাছে যেতে চাই। শেখ ফরিদ ভাই যেই জায়গাটাকে একটু টাচ করলো, আমি জানি আপনি একজন কথা সাহিত্যিক, দীর্ঘ একটা জার্নি রয়েছে সাহিত্য নিয়ে আপনার, সেই জায়গা থেকে শব্দ নিয়ে খেলাটা আপনার দৈনন্দিন একটা অভ্যাসের ব্যাপার, শব্দের ব্যবহার অন্তত অন্যান্যদের চাইতে, মানে রাজনীতিবিদ অন্য যারা রয়েছে তাদের সঙ্গে আপনার একটা বড় মানে দূরত্ব বা একটা ব্যবধান হচ্ছে গিয়ে আপনি একজন সাহিত্যিক। তো শব্দের রাজনীতিটা অন্য সবার চাইতে আমার ধারণা আপনি একটু বেশি জানবেন, যে শব্দকে নিয়ে কিভাবে রাজনীতি করা হয়। এই যে বাংলা ভাষায় যে ৭১ সালে যেই ভাষাকে কবর দিয়েই বাংলাদেশ জন্ম হয়েছে, আজকে ভাষার কি বলে যে ভাষার মাস, আজকে ২১শে ফেব্রুয়ারির দিন, এই ২১শে ফেব্রুয়ারি যেই ভাষাকে কবর দিয়ে বাংলা ভাষা জন্ম নিয়েছিল, সেই পরাজিত ভাষার শব্দগুলো ইনকিলাব, তারপরে মানে ওরা যেই বলছে আর কি এখন, যেগুলো ওই যে কি বলে যে ওসমান হাদি বিশেষ করে প্রচার করে গেছে, ইনকিলাব, আজাদি, এটা ওটা, এই যে আগ্রাসনটা পাকিস্তানের ভাষাকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠার যে ওদের সংগ্রামটা চলছে এই মুহূর্তে, এটাকে আপনি একজন রাজনীতিবিদ এবং একজন সাহিত্যিক, দুইটা জায়গা থেকে কিভাবে বিশ্লেষণ করবেন এই ভাষার আগ্রাসনটা বা ভাষার সন্ত্রাসটাকে? জি, ধন্যবাদ। আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আছেন, দর্শক যারা দেখছেন আমাদেরকে, এবং আমার সাথে যারা আমাদের প্রিয় বন্ধু, শুভার্থী, অভিভাবক এবং আপনি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও। আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। সকালে 8:30টায় আমরা ফুল দিলাম, শান্তা ফারজানা বক্তব্য দিয়েছে, তখন বাজে 9:20। 9:20-এ শান্তা ফারজানা বক্তব্য দিয়েছে গণমাধ্যমের সাথে। এরপরে বিকেল 3:30টায় আমাদের কালাপাঠা, আমি নাম বলবো না, হ্যাঁ আপনারা বুঝে নেবেন, কালাপাঠা কুমিল্লায় বসে স্ট্যাটাস দিল ইনকিলাব জিন্দাবাদ। কালের কণ্ঠ সেটা শিরোনাম করেছে, কালের কণ্ঠ সেটা শিরোনাম করেছে অমুকের একটা স্ট্যাটাস ভাইরাল হয়ে গেল মুহূর্তেই। এই যে কালাপাঠাকে যে গুরুত্বটা কালের কণ্ঠ দিল, সেই কালের কণ্ঠতে শান্তা ফারজানার বক্তব্য নিয়েছে। কি প্রমাণ করতে চায় কালের কণ্ঠ? তারা প্রমাণ করতে চায় তারা সুবিধাবাদীদের দালাল, নিজেরাও সুবিধা নেবে এবং যারা সুবিধাবাদী হিসেবে বিভিন্ন সময় নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে তাদের দালালি করবে। আপনার প্রশ্নের পথ ধরেই কিন্তু কথাটা বলছি। গত 54 বছরের ইতিহাস যদি দেখেন, বাংলা ভাষাকে সাইড করে দেবার জন্য, একদম একপেশে করে দেবার জন্য, এটাকে এড়িয়ে যাবার জন্য প্রজন্মের পর প্রজন্মকে শিক্ষার অন্ধত্বের মধ্যে রেখে উর্দু, আরবিক, হিন্দি, বিভিন্ন ভাষাকে তারা চর্চার নামে আমাদের কাঁধের উপরে চাপিয়েছে, বিভিন্ন সময় চাপিয়েছে। তারা শুধু এটা করেই ক্ষান্ত হয়নি। গত মাত্র 17 বছরে শেখ হাসিনার আমলে আমরা শুধু কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হতে দেখেছি 4,500। একদম তথ্য প্রমাণ সহ বলছি কথা, কোথাও কোনো তথ্য প্রমাণের গরমিল নাই। 4,500 নতুন কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। কওমি না না মাদ্রাসা না 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 এটা আপনি আচ্ছা, এটা একেবারে আপনি আপনার কথা বলেন ভাই, প্লিজ আপনি আপনার কথা এটা বলেন। আরো অনেক বেশি। সরি, আমি আপনাকে ডিসঅ্যাপয়েন্টেড করতেছি, এটা আরো অনেক বেশি। আমি আপনাকে তো দিচ্ছি, তথ্য আমি আমার তথ্য দেয়া শেষ হলে আপনি বলেন। এই যে জি, জি, 4,500 জি। কওমি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসাকে বলা হয় দাওরা মাদ্রাসা, মানে কামেল পর্যন্ত। কামেল পর্যন্ত যেটা সেটা দাওরা মাদ্রাসা। এরপরে ফুরকানিয়া মাদ্রাসা আছে, ফুরকানিয়া, আচ্ছা, হাফেজিয়া, আচ্ছা, আচ্ছা, মহিলা আচ্ছা, আচ্ছা। মাদ্রাসা, এরকম ওকে, ওকে। আলাদা আলাদা পার্ট আমি কথা শেষ করলে রাইট, বুঝবেন। আলাদা রাইট, আলাদা রাইট, রাইট। কোনো সরি, 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 সরি। তথ্য ছাড়া একটা পত্রিকা সম্পাদনা করি তো তথ্য আছে আমার কাছে। হ্যাঁ, সরি, সরি। এরকম পার্ট করে এখন বর্তমানে তাদের কওমি ঘরানার মাদ্রাসার সংখ্যা, কওমি ঘরানার মানে বেফাকুল মাদারিসিন, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা দয়া করে এই কওমি জননী হওয়ার যে লোভ সামলাতে না পারে তিনি যে সুযোগ দিয়েছেন, সেই সুযোগের বিনিময়ে আমরা দেখছি কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে সব মিলিয়ে এখন বর্তমানে 1,75,000, কিন্তু প্রথম শ্রেণীর 4,500। তারপর মহিলা মাদ্রাসা আছে এখন বর্তমানে প্রায় 75,000 মহিলা মাদ্রাসা কওমি ঘরানার মহিলা। আপনি শুধু বনশ্রী আছে না, বনশ্রীতে একটা লোক পাঠাবেন, আপনার একজন প্রতিনিধি পাঠাবেন, শুধু বনশ্রীতে কওমি মাদ্রাসা আছে
45টা শুধু বনশ্রীতে, বনশ্রী, দক্ষিণ বনশ্রী, উত্তর বনশ্রী, তারপর নন্দীপাড়া, এই এলাকার মধ্যে। কারা করেছে এই মাদ্রাসা? কেন করেছে এই মাদ্রাসা? কারণ আমার ভাষাকে তারা টর্চার করতে চায়, আমার ভাষাকে তারা ধ্বংস করে দিতে চায়। যাই হোক, মাদ্রাসা নিয়ে কথা বলছি, কওমি মাদ্রাসার। তারপরে এরপরে আছে জামিয়া রহমানিয়া, জামিয়া এই বলাৎকারিয়া, হ্যাঁ, জামিয়া ধর্ষণিয়া, এরকম বিভিন্ন ধরনের মাদ্রাসা আছে। সব মিলিয়ে আমাদের যদি আমরা এই টাইপের মাদ্রাসা ধরি, সেই মাদ্রাসার এই পুরো রাজ্যটাকে, পুরা দেশটাকে, পুরা এই মানচিত্রটাকে আপনি যদি এই ভাগ ভাগ করেন, আপনি দেখবেন যে আমাদের জেনারেল লাইনের শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে ওদের শিক্ষা প্রতিষ্ঠান বেশি। কারণ একটাই, ইনকিলাব জিন্দাবাদ বাস্তবায়ন করতে হবে কালা পাঠাদের মাধ্যমে। কালা পাঠাদের এই জায়গাটা তৈরি করতে হবে যাতে কালা পাঠারা আরো সংখ্যা অনেক বাড়তে পারে। কালা পাঠা বিয়ে না করতে করতে ওর বাচ্চা হয়ে গেছে, বুঝেন? আমরা 18 বছর হয়েছে বিয়ে করছি, বাচ্চাই নিতে পারি না, ভয় পাই। এই বাচ্চাকে কোথায় খাওয়াবো, কি করব, কালকে যদি নিয়ে যায় ধরে, তারপর কিভাবে বাঁচাবো এই বাচ্চাকে? আর এই কালা পাঠারা এতটা স্থিতিশীল, তারা জানে যে তাদের কাছে যেই পরিমাণ টাকা আছে, যেই পরিমাণ টাকা তারা লুটপাট করেছে, যেই পরিমাণ টাকা তারা বিভিন্ন জায়গা থেকে পেয়েছে, ডিপ স্টেট বলেন, তাদের এই বিভিন্ন এজেন্ট বলেন, বিভিন্ন জায়গা থেকে যে পেয়েছে, তারা এখন কোন রকম ভয় পায় না। যে কারণে তাদের কিন্তু সিরিয়াল দিয়ে বাচ্চা হবে। নাহিদের স্ত্রী আবার নাকি প্রেগনেন্ট হচ্ছে। তো এইরকম অনেক বিষয় আছে। তো দিন শেষে এই কালা পাঠারা কি করবে? একটা প্রজন্ম রেখে যাবে, যেই প্রজন্ম ওই ইনকিলাব জিন্দাবাদকে প্রতিষ্ঠিত করতে চাইবে। আর বাংলা ভাষাকে শুদ্ধ চর্চা তো দূরের কথা, সংরক্ষণ, ধারণ, লালন যেন কেউ করতে না পারে, সেজন্য বিভিন্ন ভাবে জাল বিছিয়ে রাখবে। এই জাল যে বিছাচ্ছে, সেই জাল কাটার দায়িত্ব কাদের? আমাদের। আমরা যারা সত্যিকার অর্থে, আপনি যে কথাটা বলেছিলেন যে সন্দীপের কথা, সন্দীপে আমরা কেন গিয়েছিলাম? রেপ করতে গিয়েছিলাম? 501 ওই যে মামুনুলের মতো এই হাফেজ শহীদুলের স্ত্রীকে নিয়ে গিয়েছিলাম? আমরা তখন কিন্তু বিবাহিত দম্পতি গিয়েছি সন্দীপে শুধুমাত্র বাংলা ভাষার চর্চার জায়গাটাকে প্রশস্ত করতে। অথচ আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায় এসছে, আওয়ামী লীগ সরকারের কোন রকমের কোনো পদক্ষেপ নাই। বাংলা ভাষা সংরক্ষণ চর্চার জন্য তাদের অনেক কাজ করণীয় ছিল। আমি মনে করি তাদের অনেক ছোট ছোট জায়গা আমরা যারা সমালোচনা করেছি, তারা যদি এগুলো একটু খেয়াল করতো। আজকে শেখ ফরিদ ভাই বলেছেন যে টিটু ভাইও অনেক সমালোচনা করেছেন, আপনি সমালোচনা করেছেন। আমরা যারা সমালোচনাটা করেছি, তাদের কথাগুলো যদি ন্যূনতম কর্ণপাত করতো, আজকে আমার মনে হয় না যে আমাদেরকে আজকে এই জামাতের 68 আসনের কারণে, 68টা এমপির কারণে ভয়ে ভীত সন্ত্রস্ত থাকতে হতো। নাহিদ ইসলামের মতো, কালা পাঠাদের মতো এসব অথর্ব, বেয়াদব, বাটপার, মানে সময়ের ভিলেন, সময়ের খলনায়কদের দ্বারা আমাদেরকে ভয়ে ভীত থাকতে হতো না। তারপরেও আমরা সাহসী থাকবার চেষ্টা করি, কিন্তু সেই সাথে এটাও আশঙ্কা করি যে এরা যেই পরিমাণ প্রাতিষ্ঠানিক জায়গা নির্মাণ করেছে, আমার বাংলা ভাষাকে যেই পরিমাণ টর্চার করছে, আমরা যদি এখনো সতর্ক না হই, আমরা যদি এখনো সোচ্চার না হই, আমার আজকে একটা কলাম গেছে, আমি আপনাদেরকে দিয়ে রাখবো, দেখবেন। আমার একটা কলাম গেছে যে বাংলা ভাষা শুদ্ধ চর্চার রাস্তা সরল, লেখা শিরোনাম, বাংলা ভাষা শুদ্ধ চর্চার রাস্তা সরল, গুগল করলেও পাবেন। স্বদেশ প্রতিদিন এসছে, আমি বিভিন্ন পত্রিকায় 4টা আর্টিকেল পাঠিয়েছি, কালের কণ্ঠ ছাপেনি, বা বড় যেই 3টা পত্রিকা পাঠিয়েছি কেউই ছাপেনি। যেই পত্রিকাটা ছেপেছে সে নিছক নিরেট আমার একজন শুভার্থী হিসেবে ছেপে চিন্তা করেছে যে মেহেদী ভাই আর যাই করুক, এই লেখাটার মাধ্যমে একটা বার্তা দিতে চেয়েছে, অতএব লেখাটা ছাপি। লেখাটা ছেপেছে, সেই লেখার মধ্যে আমি অনেকবার বলেছি যে আমরা কিন্তু শুধু বাংলা ভাষা নিয়েই হুমকির মধ্যে না, আমরা বাংলাদেশ নিয়ে হুমকির মধ্যে। আমরা বাংলাদেশের মানুষের যে মৌলিক চিন্তা চেতনা, সেটাও হুমকির মধ্যে রেখেছি। আমাদের মৌলিক চিন্তা, আপনি দেখেন, আপনি যেখানে আছেন, বা টিটু ভাই যেখানে আছে, বা ফরিদ ভাই যেখানে আছে, আমি কি সেখানে আছি? আমি তো এখানে থাকি, আমার পক্ষে কেউ নাই। শহীদ মিনারে গিয়েছে, কেউ নাই, আমার পক্ষে কেউ কথা বলতে পারে না, ভয় পায়। আমার নেতাকর্মী ছাড়া আর কেউ কথা বলতে পারে না, ভয় পায়। আমি বলেছি ভয়ে কি আছে, আপনি কি বাংলাদেশ চান না? তা আমি যখন বলেছি আপনি কি বাংলাদেশ চান না, তিনি ঘুরে দাঁড়িয়েছেন। এই যে একটা লোক আমার কথায়, আমার প্রশ্নের কারণে ঘুরে দাঁড়িয়েছে, যে হ্যাঁ চাইতো। আপনি যদি বাংলাদেশ চান, আপনি যদি স্বাধীনতা চান, আপনি যদি বাংলা ভাষা চান, আপনি যদি মায়ের ভাষায় কথা বলতে চান, তাহলে আসেন কথা বলি। এই আওয়াজটাই, এই বার্তাটাই
কথাটাই সবার উদ্দেশ্যে বলতে চাই, কালো পাঠারা কিন্তু তাদের বলাৎকার করবার জন্য দাঁড়িয়ে আছে, কারণ তাদের ওষুধ খাওয়া লাগে না, তাদের অল টাইম দাঁড়ানোই থাকে, আর দাঁড়ানো থাকে বলেই 5ই আগস্টের জন্ম হয়েছে। রোহিঙ্গা সার্জিসেরা অল টাইম নিয়ে দাঁড়িয়ে থাকে যে কখন কাকে বলাৎকার করবে। তেমন নিজেরাও বলাৎকার হয়, নিজেরাও বলাৎকার হয় অভ্যস্ত। এই প্রক্রিয়ার জায়গা থেকে বাংলাদেশের বাংলা ভাষা, বাংলাদেশের যারা স্বাধীন সার্বভৌমত্বের পক্ষের মানুষ, তাদেরকে ন্যূনতম জায়গা থেকেও যদি আমরা রেহাই দিতে পারি যে না আমরা আছি আপনাদের পাশে, সেক্ষেত্রে দেখবেন যে একটা বড় শ্রেণীর, আজকে জান্নাত কি যেন সুরভি না কি একটা মেয়ে আছে, তিনি ফুল দিতে গেছেন স্মৃতিসৌধে। আমি তাকে স্যালুট জানাই আজকের এই লাইভের আয়োজন থেকে, যে এই দুঃসাহসিক মিষ্টি সুরভি, হ্যাঁ এই যে কাজটা করেছে তাকে স্যালুট। সে তো আমার লাইভ দেবে কিনা আমি জানি না, আমার কথা শুনবে কিনা আমি জানি না, কিন্তু আমি আমার শান্তা ফারজানা কথা বলেছে কেউ দেখবে কিনা সেটা আমরা চিন্তা করি নাই। আমি যে কথা বলছি সেটা কেউ দেখবে কিনা আমি চিন্তা করছি না, কিন্তু চিন্তাটা করছি এই, যদি দেখে তাহলে যেন অন্তত অ্যাওয়ার হয়, তাহলে যেন অন্তত সচেতন হয় যে না আমি একা না, আমাদের সাথে অমুক আছে, আমাদের সাথে অমুক আছে। এইভাবে যদি চিন্তা করতে পারে এবং আমরা যারা দেশে আছে তারা যদি ব্রডলি এই জায়গাটাকে আরো নির্মাণ করতে পারি, আমার বিশ্বাস যে যেই পতনের শিকার আমরা 5 আগস্ট হয়েছি, আগামীতে এমন পতনের শিকার যেন স্বাধীনতার সপক্ষের এই 56,000 বর্গমাইলকে যারা ভালোবাসে তারা যেন না হয়, সেই জন্য যেন একটা স্ট্রিম আমরা নির্মাণ করতে পারি। সেই প্রত্যাশায় আপনাকে আবারও কৃতজ্ঞতা, আপনার দর্শকদেরকে কৃতজ্ঞতা এবং শেখ ফরিদ ভাইকে বিশেষ কৃতজ্ঞতা। আমি শেখ ফরিদ ভাইকে প্রায় বলেছি, আমি কিন্তু মাঝখানে গত সপ্তাহে ফোন করে বলেছি ভাই আমি তো প্রচন্ড কথা বলতে চাচ্ছি, আমি প্রচন্ড কথা বলতে চাই, আমি প্রচন্ড রকমের বলতে চাই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বললেই আমি টিটু ভাইকে ভালোবাসি, আমি শেখ ফরিদকে ভালোবাসি, আমি শাহাদাত রাসেলকে ভালোবাসি, আমি শেখ হাসিনাকে ভালোবাসি, আমি বাংলাদেশের প্রতিটা মৌলিক জায়গার মানুষকে ভালোবাসি যারা হৃদয়ে বাংলাদেশকে ধারণ করেন। অতএব সেই ভালোবাসার কথা বলতে চাই। আমি শান্তা ফারজানা বা আমাদের দলের যারা নেতাকর্মী আমরা কিন্তু নতুন ধারার রাজনীতি করি, এবং নতুন ধারার রাজনীতি করে বলেই মহাজোট বলেন, যুগপৎ করেন, কোথাও আমরা যাচ্ছি না। আমরা বলছি ভাই না আমরা কোথাও যাব না, আমরা নতুন ধারাটাকে এস্টাবলিশ করতে চাই। নতুন ধারা মানেই আপনি অন্যায় করবেন আমি আপনার বিরুদ্ধে কথা বলবো, আমি অন্যায় করলে আপনি আমার বিরুদ্ধে কথা বলবেন। এই মত প্রকাশের স্বাধীনতাটা সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে চাই, এবং সেখানে কোনো গালাগালি নাই। যে আপনি টিটু ভাই বিভিন্ন সময় বলেন না স্ল্যাং, আমরাও স্ল্যাং বলি, কিন্তু সেটা এমন ভাবে যাতে করে, আমি কিন্তু বেশ কিছু স্ল্যাং বলেছি যাতে কেউ আমাকে বলতে না পারে যে আমিও কিনাপি হয়ে গেছি, আমাকে যেন কিনাপির সাথে তুলনা করতে না পারে। আমাকে কিনাপি তুলনা করলে আমি হেরে যাব, আমি কোনোভাবে কিনাপির মতো হেরে যেতে চাই না, কারণ কিনাপিরা মঞ্চ যায়, হ্যাঁ কিনাপিরা গণজাগরণ মঞ্চেও থাকে, একটু শেষ করে দেই, কিনাপিরা গণজাগরণ মঞ্চেও থাকে, কিনাপিরা জামাতের সমাবেশেও থাকে, কিনাপিরা হাজারী মাদ্রাসাও থাকে, কিনাপিরা ওই কি যেন ওই যে রাজবাড়ির ওই জায়গাতেও থাকে, তারা জানে যে তাদের 3 ইঞ্চি নিয়ে কত দূর তাদের যেতে হবে, কিন্তু আমরা জানি যে আমাদের 3 ইঞ্চি 8 ইঞ্চি 5 ইঞ্চি নিয়ে চিন্তা করতে হবে না। আমাদের মূল চিন্তার জায়গা হচ্ছে মনটা যদি কারো যে বলে না মনটা যদি খোলা যেত সিন্ধুকেরই মতো, আমরা মনটা নিয়ে যেতে চাই এবং মনটাকে ভালোবাসার জায়গা রাখতে চাই। ওই 3 ইঞ্চি নিয়ে চিন্তা করি না, শাকি সারাব নিয়ে চিন্তা করি না, মুরগি মোসাল্লাম নিয়ে চিন্তা করি না। আমার দেশের মানুষ যদি ভালো থাকে, দুবেলা দুমুঠো ভাত যদি তাদের নিরাপত্তা নিশ্চয়তার মধ্যে দিয়ে তারা খেতে পারে, আমি হ্যাপি যে না একটা দেশ পেয়েছি যে দেশটা অন্তত সবাই মোটামুটি সুখে আছে, সেটার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমি মনে করি বঙ্গবন্ধু কন্যা গত 17 বছরে যেটা করতে পারেননি আগামীতে তিনি সেটা করবেন, এবং আমরা বঙ্গবন্ধু কন্যা বলেন বা বাংলাদেশের সংবিধান বলেন, বাংলাদেশের স্বাধিকার বলেন, জাতীয় সঙ্গীত বলেন, জাতীয় পতাকা বলেন, এই বিষয়ে কারোর সাথে আপোষ করব না। কেউ যদি বঙ্গবন্ধুকে গালি দেয় তাহলে সেই গালিটা আমার গায়ে লাগে, কারণ আমি তাকে ভালোবাসি, আমি তাকে শ্রদ্ধা করি। অতএব শ্রদ্ধার জায়গাটা থেকে আমরা কোনো আপোষ করব না। শান্তা ফারজানা, মমিন মেহেদী, আমাদের মহাসচিব কাজী মুন্নি আলম, নূরজাহানিরা কেউ না। আপনারা যেভাবে আপোষ করেন না আমরা আপোষ করি না। গত 13 বছর করিনি, নতুন ধারার 13 বছর
অতীতের 30 বছর আমার কিন্তু লেখালেখি সংগঠনের বয়স 30 বছর। আমি বাংলাদেশের ছাত্র সংগঠন করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি ওই যে ফরিদ ভাই হয়তো জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার আন্দোলন জোট করেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার আন্দোলন জোট। ওইটাকে ভেঙে চুরে নুরুরা ভেঙে চুরে ভাগ করে খেয়েছে। ওইটাকে ভেঙে চুরে নাহিদরা ভেঙে চুরে খেয়েছে। আমরা চিন্তা করি নাই। আমরা চিন্তাই করেছি ছাত্রদের অধিকারটা বাস্তবায়ন করতে হবে। অতএব পুরো জায়গাতে আজকে যত কথা বললাম, মূল কথাটা হচ্ছে, অনেক কথা বলেছি, সরি, একটা জায়গা থেকে একটা চলে গেছি, ক্ষমা করবেন। মূল কথা হচ্ছে ভালোবাসার বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশের মানুষ, এই বিষয়টাকে মাথায় রেখে বাংলা ভাষা শুদ্ধ চর্চার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব। সেখানে ইংলিশ অন্যান্য ভাষা থাকবে, কিন্তু কাউকে কোনোভাবেই আমরা ইনসিস্ট করব না যে তুমি ইনকিলাব জিন্দাবাদ বলো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মমিন মেহেদী। আসলে আমরা লাইভটা 1 ঘন্টা করবার কথা ছিল, 1 ঘন্টা হয়ে গেছে ইতিমধ্যে আমাদের। আমরা কি আরো কয়েকটা প্রশ্ন ছিল যদিও আমার করবার মতো, প্রশ্নগুলো কি আমরা কন্টিনিউ করব নাকি লাইভটা শেষ করব? মমিন মেহেদী কি বলেন? সংক্ষিপ্তভাবে করে শেষ করতে। আমি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি একটু বেশি সময় নিয়েছি। টিটু ভাই ক্ষমা করবেন। এটা সমস্যা না, এটা আমরা সমস্যা না। চারজন, আমার কাছে মনে হচ্ছিল যে আমার আবেগটা আপনাদের সাথে শেয়ার করা দরকার। না, আমি যেটা আমি ভুল করেছি বা যেটা ভুল বুঝেছি, আপনি যেভাবে স্পেসিফাই করে ঘরানার মাদ্রাসার কথা বলেছেন, আমি ওইটা স্পেসিফাই করি নাই। কারণ কি, আমি এটা একটু আপনাকে ব্যাখ্যা দিই। সেই ব্যাখ্যাটা দেওয়ার মানে হচ্ছে গিয়ে, আমার কাছে আপনার কাছে মাদ্রাসার আলাদা আলাদা স্পেসিফিকেশন আছে, কিন্তু আমার কাছে মাদ্রাসা মানে পন্দানোর জায়গা। কথা বুঝতে পারছেন মমিন মেহেদী ভাই? পরিষ্কার আমার মাদ্রাসা মানে হচ্ছে গিয়ে পন্দানোর কারখানা। এখন ওর ওখানে আপনার কি বলে, কি লেখা, ও কোন গ্রেডেরও, ওইটা দিয়ে তো আমার ন্যূনতম কোনো, একদমই আমার ওটার ইয়ে নাই। কিন্তু আপনি যেটা করছেন আপনারটা ঠিক আছে। আমি যে মাদ্রাসা নিয়ে গবেষণা করেছি সেটা তো পন্দানোর কারখানা নিয়ে আমি আসলে গবেষণা করছি। আপনি নিশ্চয়ই জানেন, এটা নিয়ে আমার 2টো বই আছে। এক সেকেন্ড। আর আমি যেটা তখন ইন্টারাপ্ট করছিলাম আপনাকে, ওই যে বলেন একটু টিটু মাঝে মধ্যে একটু ভালো শব্দ ব্যবহার করে, ওটা আসলে ও তো একটু মহাভারত পড়ছে, শঠাং সমাচরে মন্দের সাথে মাঝে মাঝে মন্দ হইতে হয়, সেটা ফলো করে, ওটা বলতে চাইছিলাম। ধন্যবাদ। জি আচ্ছা, আমরা আজকের লাইভটা আমি মাঝখানে একটু একটা বিষয়ে কথা বলি, সেটা হচ্ছে যেরকম ফরিদ ভাই একটা বিষয়ে বলছিলেন এবং মমিন মেহেদীও বলছিল যে আমরা এই জায়গাটা আসলে কাজ করবার কথা না, রাজনীতি আমাদের ক্ষেত্র না। মমিন মেহেদীর এর মধ্যে একমাত্র মমিন মেহেদী রাজনৈতিক করার কথা, আমাদের কারো রাজনৈতিক কর্মী না বা রাজনৈতিক ব্যক্তি না। সেই জায়গা থেকে আমরা কেন যুক্ত হলাম? আসলে বিষয়টা আমি বারবার বলি যে যদি ওরা বঙ্গবন্ধু হাত না দিত, যদি ওরা 32-এ হাত না দিত, ওরা যদি মুক্তিযুদ্ধের স্মারকগুলোতে হাত না দিত, ওরা যদি মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করার চেষ্টা না করতো, হয়তো আমরা এতটা কট্টর ভাবে আজকের অবস্থানে আসতাম না। আমাদের কাছে বাধ্য হয়েছি। যেমন এই লড়াইটা কি শুধুমাত্র আজকেই, যেমন ধরেন আজকে হয়তো এই ঘটনার প্রেক্ষাপটে শান্তা ফারজানাকে অনেকে নতুন করে দেখবে, নতুন করে চিনবে। মমিন মেহেদী আজকে আবার নতুন কিছু দর্শক তাকে চিনতে পারবে। কিন্তু এই যে মুক্তিযুদ্ধের আদর্শটা বা এই দর্শনটা ধারণ করা, সেটা কিন্তু 5ই অগাস্টের পরে এসে আমরা নতুন করে ক্যাশ করি নাই, বা আমরা নতুন করে শিখি নাই 71 কি। এটা আমাদেরকে শেখার জন্য 5ই অগাস্টে আসতে হয় নাই। যেমন আমি একটা স্মৃতিচারণ করি, সেটা হচ্ছে যে সন্দীপের কথা আসছিল, এটার আয়োজন ছিল সাউন্ড বাংলা মমিন মেহেদীর একটা প্রতিষ্ঠান, প্রকাশনা সংস্থা। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 2006 সালে আমার প্রথম বই প্রকাশিত হয়, প্রেম ও অপ্রেমের গল্প নামে। সেই বইয়ের প্রকাশক মমিন মেহেদী, সেই 2006। তো সেই বইটারও 2-3টা গল্প ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প, এবং সেই সময় থেকেই তারা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক লেখালেখিগুলো কারা করে সেগুলো প্রকাশনার ব্যবস্থা করা থেকে শুরু করে সাহিত্য অনুষ্ঠানগুলো, সাহিত্য আসরগুলো সংগঠিত করতো তারা। সেই জায়গা থেকে আমরা 2008 সালে আওয়ামী লীগ সরকার মাত্র ক্ষমতায় এসেছে, তার বোধহয় 2-3 মাস এরকম একটা টাইম বোধ হয়, আমরা গেলাম হচ্ছে সন্দ্বীপে। এবং সেই সন্দ্বীপ থেকে ফেরার পথে আমি এবং আমার সঙ্গে আরেকজন বন্ধু ছিল এমআর রাসেল, দুজনে চট্টগ্রাম আসলাম। চট্টগ্রামে এসে আমাদের হঠাৎ করে মাথায় আসলো যে আওয়ামী লীগ সরকার যুদ্ধাপরাধীর বিচার করবে, এই ম্যান্ডেট দিয়ে তারা ক্ষমতায় এসেছে। তো আমরা একটা কাজ করি, একদম বাস স্টপেজে বসা মমিন মেহেদী তাদের সবার সঙ্গে আমাদেরও টিকিট কাটা,
আমরা চলে আসবো ঢাকায় সবাই একসঙ্গে। ওখানে বসে আমাদের দুজনের মাথায় একটা হঠাৎ করে এই চিন্তা উঠলো, আচ্ছা এক কাজ করে আমরা গণস্বাক্ষর একটা সংগ্রহ করব, যেটা হচ্ছে যুদ্ধাপরাধীর বিচার দ্রুত শুরু করার দাবিতে, যেহেতু সরকার এই ম্যান্ডেটটা দিয়ে আসছে ক্ষমতায়। সেই সময় চট্টগ্রাম থেকে পদযাত্রা শুরু করি আমি এবং আমার বন্ধু এম আর রাসেল ও সাংবাদিক। সর্বশেষ আমার জানা মতে জাজিয়া দিনে ছিল, এখন আসলে কয়েক বছর আমার সঙ্গে যোগাযোগ নেই। তো আমরা দুজন সেখান থেকে হাঁটতে শুরু করি। সেই জার্নি আমরা মানে 2 দিন বসে হাইটে আমরা ফেনী পর্যন্ত আসি। চট্টগ্রাম প্রেস ক্লাবে মোমবাতি জ্বালিয়ে টালিয়ে আমাদেরকে উদ্বোধন করে দেয়া হয় পদযাত্রা, এবং আমরা স্বাক্ষর সংগ্রহ করি। সেখানে প্রায় সম্ভবত 2200-2300 মতো সিগনেচার আমরা সংগ্রহ করেছিলাম রাস্তায় রাস্তায় মানুষের কাছে। তো সদ্য বিএনপি গিয়েছে এমন একটা জায়গায় দাঁড়িয়ে, তখনও জামাতিরা অনেক জায়গায় আছে, বিএনপি লোকজন আছে, হুমকি ধামকি এগুলো খাচ্ছিলাম রাস্তায়। 2008 সালে যুদ্ধাপরাধী এই রাজাকারদের বিচারের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করেছিলাম। যদিও ফেনীতে আসার পর আমরা আসতে পারিনি, মোটামুটি অসুস্থ হয়ে পড়েছিলাম হাঁটতে হাঁটতে, এরকম যেহেতু অভ্যাস ছিল না। তো এই লড়াইটা আসলে আমাদের দীর্ঘকালের। আদর্শের জায়গাটায় যখন আপনি আঘাতটা করবেন তখন বোঝা যাবে কার ভেতরে আদর্শটা আছে, কার ভেতরে নেই। মুক্তিযুদ্ধ নিয়ে গলাবাজি করা একটা শ্রেণী, আওয়ামী লীগের সময় সুবিধাভোগী একটা শ্রেণী, যারা 24 ঘন্টা বঙ্গবন্ধুকে পিতা পিতা বলে নিজের বাপের নাম কইতে পারে না, হয় বঙ্গবন্ধুর নাম 300 বার নিত প্রত্যেক দিন। এরকম দালালের বাচ্চাগুলোকে আমরা দেখেছি 5ই আগস্টের পরে। ভেতরে বঙ্গবন্ধু ছিলই না কোথাও, ওদের জামাতের মিছিলে পেয়েছি আমরা 4:30টার সময়, 5ই আগস্টের 4:30টার সময় আমরা জামাতের মিছিলে তাদের দেখেছি। একদমই তাই। তো আদর্শটা আসলে ওই রকম, যখন আঘাতটা লাগবে আপনি বুঝতে পারবেন শেখ ফরিদের ভেতরে আসলে কে বসবাস করে, মুমিন মেহেদির ভেতরে কে আছে, টিটুর মধ্যে কে আছে, রাসেলের মধ্যে কে আছে। আঘাতটা লাগলে তখন প্রকাশ হয়। কেননা গলাবাজি করে সাইনবোর্ডের ব্যবসা করাটা সম্ভবত আমাদের এখানে 4 জন, আমাদের কারোই মানে মূল ব্যবসা ওইটা না। আসলে আমাদের ব্যবসাটা ভিন্ন। মুমিন মেহেদির প্রকাশনা রয়েছে, আমার ফিল্ম মেকিং রয়েছে, আমাদের ব্যবসা ওইগুলো। আওয়ামী লীগের আমি তো কোটি কোটি টাকা নিছি। ওইটা তো ধরেন বলার অপেক্ষা রাখে না। এখন আমার 2টা বিল্ডিং আমি মিয়া দখল করছি আওয়ামী লীগের আমলে, আপনি জানেন? না, ইভেন সবচেয়ে বড় ব্যাপার যেটা, মুমিন মেহেদী আপনাকে একটা ইন্টারেস্টিং কথা বলি। গত 5 তারিখের আগ পর্যন্ত যাদেরকে আমি আওয়ামী লীগের দালাল বলে ডাকতাম, মানে 5ই আগস্টের আগ পর্যন্ত মিডিয়ার যাদেরকে 24 ঘন্টা, যেমন আমি বলি যে ধরেন কি বলে মোস্তফা ফারুকি বলেন, কিংবা ইমেল হক নামে এক অথর্ব আছে সেটা বলেন, পান্নার কথা বলেন, এইগুলাকে আমরা হচ্ছে মিডিয়ায় আওয়ামী লীগের দালাল বলে ডাকতাম। কারণ কি, আওয়ামী লীগের যে কোনো জায়গায় মানে বাথরুম থেকে বেডরুম পুরাটা চাটতো ওরা, যেখান থেকে যা পাওয়া যায়। ওরা হচ্ছে গিয়ে 5 তারিখের পরে আমাকে আওয়ামী লীগের দালাল বলতে শুরু করলো। টিটু আমি শেষ করি। ওরা 5 তারিখ পর্যন্ত ওরা আমি দালাল বলছি আওয়ামী লীগের পতনের পরে আইসা আমাকে ওরা আওয়ামী লীগের দালাল বলতে শুরু করলো। আমার অবস্থা খারাপ। এখন মজার ব্যাপার হচ্ছে, যখন আওয়ামী লীগ গাভীন গাই ছিল, ওলান ভর্তি দুধ ছিল, তখন তোরা আওয়ামী লীগের দালালি করছিস। আর আওয়ামী লীগ যখন মৃত্যু পথযাত্রী, ওলান শুকায় কোনো দুধ নাই, তখন আমি দালালি করতে আসি। তার মানে আমি দুধের আসে আসি নাই। যদি আসতাম তাহলে তোর সঙ্গে গত 17 বছর আমি ওলান চাটতাম যাইয়া। আমি আজকে যেটা করছি আদর্শের জন্য, আমরা যেটা করছি আদর্শের জন্য। কারণ আঘাতটা 32 এসেছে, আঘাতটা বঙ্গবন্ধুতে এসেছে, মুক্তিযুদ্ধে এসেছে, এর বাইরে অন্য কোনো হিসেব নেই এখানটায়। আজকের লাইভটা আমরা শেষ করি। ওই মেহেদী, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য। অনেকটা কথা বললাম, নিশ্চয়ই আরো কথা বাড়বে, এখন আরো কথা বলার সুযোগ পাবো আমরা পরস্পর। সাইফুল বাতেন টিটু ধন্যবাদ, এবং শেখ ফরিদ ভাই ধন্যবাদ। আর শেখ ফরিদ ভাই একটু টাইম মতো লাইভে আসবেন, লাইভে আসতে দেরি করবেন না, যখন টাইম দেবেন সেটা একটু মাথায় রাখবেন। অতএব দর্শক পরবর্তী যাতে এই প্রশ্ন না করে যে সেগুলি আসবে বলে শেখ ফরিদ ভাই কেন আসেনি। তো একটু টাইম মেনটেন করে আসবেন লাইভে। সবার জন্য শুভকামনা। যারা দেখলেন এত সময় আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য। আমাদের মূল কথা, আপনি যেই দলেরই হন, যেই মতেরই হন, অন্তত মুক্তিযুদ্ধের পক্ষে আপনার অবস্থানটা জানান দিন। আপনি বঙ্গবন্ধুর পক্ষে আপনার অবস্থানটা জানান দিন। বঙ্গবন্ধু কোনো দলের না, যেরকম 32 কোনো দলের না, 32 শেখ হাসিনার বাড়ি না, মুক্তিযুদ্ধ তেমন কোনো দলের না। আপনি এই জায়গাগুলোতে মানে আদর্শিক জায়গায় এক জায়গায় আসুন। আপনার সঙ্গে আমার হাজার তর্ক হতে পারে, কিন্তু আপনি আমার শত্রু না। কিন্তু যখন আপনি বঙ্গবন্ধুকে অস্বীকার করবেন, মুক্তিযুদ্ধকে অস্বীকার করবেন, যখন এই 32 ভাঙতে যাবেন, আপনার জীবনের শেষ দিন পর্যন্ত আমি আপনার শত্রু এবং আপনার জীবনের শত্রু। জাস্ট এইটুকু মনে রাখবেন। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ।